আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে কয়েকদিন আগে মানে 2-3 দিন আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হলো জীব প্রযুক্তির উপরে। তো আজকে তোমাদের প্যারালাল কোর্সের আরেকটা লেকচার ক্লাস নেব, এটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্বের। এটা আমি হাফ নিব, পুরাটা আজকে নিব না, হ্যাঁ, কারণ পুরাটা একদিনে কমপ্লিট করাও যাবে না, আর মানে আমার বলাটাও কমপ্লিট হবে না, এই জন্য আমরা হাফ হাফ করে 2 দিনে ইনশাল্লাহ ক্লাসটা নিব। তো এই লেকচারটা কিন্তু তোমাদের অলরেডি হয়েছে, কিন্তু সেটা মানে ইন্টার পরীক্ষার উপর বেস করে হয়েছিল, মানে ইন্টারে যেরকম প্রশ্ন আসে থিওরি বেসিসে ওই রকম করে। আর আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে কিরকম প্রশ্ন আসবে, অ্যাডমিশনে কিভাবে পড়বা সেই রকম করে আমি বলে দিব, ঠিক আছে। শুরু করার আগে কয়েকটা জিনিস একটু বলি। উদ্ভিদের শারীরতত্ত্ব খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে প্রায় 50টার মতো প্রশ্ন আসছে, মানে 45+। তার মানে বুঝতেছো যে এই চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়া মানে তোমার অনেকগুলা নাম্বার হারায় ফেলার একটা চান্স থাকবে, এক। দ্বিতীয় কথা হলো, এই চ্যাপ্টারে অসংখ্য পড়া আছে, অসংখ্য চক্র, অসংখ্য জিনিসপত্র আছে, কিন্তু তোমাকে কখনোই সব পড়ার দরকার নাই, কারণ সব পড়লে তুমি কখনোই মনে রাখতে পারবে না। তো আমি যেভাবে এটা চ্যাপ্টারটা পড়েছিলাম আমার সময়, আমি একদম হুবহু ওইভাবেই তোমাদেরকে পড়াই দিব। যেগুলো লাগবে শুধু সেগুলাই পড়বা, হ্যাঁ। অনেক ইনফরমেশন আসছে যেগুলো তোমার মানে কি বলে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট না, ওগুলা দয়া করে পড়তে যাবে না, তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। আর এমন ভাবে তুমি চ্যাপ্টারটা রেডি করবা যে পরীক্ষার আগে দিন, মানে যখন তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাবা তার আগে যখন পড়বা, যাতে 2 ঘন্টার মধ্যে তুমি চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করতে পারো, ঠিক আছে। খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আমি একদম A to Z যা যা বলার সব বলে দিব। ক্লাসটা খেয়াল করে শুনবা। ক্লাস শেষে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে আপুকে কমেন্ট করে জানাবা, বুঝে গেছে? আচ্ছা, আর কোনো ধরনের উল্টোপাল্টা কমেন্ট দেয়া যাবে না। আর আজকে আমি সালোক সংশ্লেষণ যে টপিকটা, ওই টপিকটা ছাড়া বাকি সবগুলা পড়াবো, ওকে। আবার বলে দিচ্ছি, সালোক সংশ্লেষণ যেটা মাঝখানে আছে, কারণ ওইটা থেকে অনেক ইনফরমেশন, ওইটা আমি আরেকদিন নিব। আর সালোক সংশ্লেষণ ছাড়া বাকি যা যা আছে, খনিজ লবণ পরিশোষণ, প্রচ্ছেদন এবং শেষে শ্বসন, এগুলো আমি বলে দিব যা যা লাগবে, ওকে। আজকে পুরো অধ্যায় পড়ানো হবে না, খেয়াল করে শুনবা, ইনশাল্লাহ ক্লাস শেষে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি, দেরি না করে। আবারও বলছি, ক্লাস শেষে প্রবলেমগুলো বলবা, মানে আমার পড়ানো শেষ হলে, ক্লাস চলাকালীন কোনো প্রবলেম করবা না, ঠিক আছে। ওকে। আর যারা জয়েন করেছো, সরি আগে জিজ্ঞেস করা উচিত ছিল, তারপরে বলছি অডিও ভিডিও আই হোপ ক্লিয়ার আছে, তাই না? ওকে। ওকে, তাহলে একটু আমাকে জানাবা যে অডিও ভিডিও ক্লিয়ার আছে। হ্যাঁ, বাকি অর্ধেক খুব রিসেন্টলি তোমাদের ক্লাস হবে, দেরি হবে না। তারপরও আমরা ইনশাল্লাহ এখন হাফ ক্লাস নিব, বাকি হাফ ক্লাস আমরা পরে একদিন নিব, ঠিক আছে। তাহলে আমি দ্রুত স্ক্রিনটা শেয়ার করে ফেলি, ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা তাহলে উদ্ভিদ শারীরতত্ত্ব পড়বো। প্রথম অংশ যদিও আমি লিখেছি, কিন্তু এটা আসলে হাফ হবে, মানে সালোক সংশ্লেষণ বাদে যে টপিকটা, ওই বাকি সব টপিক আমরা আলোচনা করব, সালোক সংশ্লেষণটা আমরা অন্য আরেকদিন পড়বো, ওকে, তোমাদের ভালোর জন্য। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমেই দেখো, তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে আপু এই চ্যাপ্টার থেকে সব পড়তে হবে কিনা। এই চ্যাপ্টার থেকে কখনোই সব পড়তে হবে না, কারণ তুমি সব মনে রাখতে পারবা না। তাহলে তুমি কি কি পড়বা? অবশ্যই তুমি হাসান স্যারের বইয়ের যে দাগানো অংশগুলো আছে সেগুলো পড়বা, এবং তারপরে তুমি কম্পেনিয়ন বুকটা পড়বা, ঠিক আছে। হাসান স্যারের বইয়ের দাগানো অংশ এন্ড দেন কম্পেনিয়ন বুক। এক্সট্রা কোনো বইয়ের ইনফরমেশন পড়ার দরকার নেই, কারণ কম্পেনিয়ন বুকে তোমাদের সব ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, ওকে। আচ্ছা, এবারে দেখো, যে কোনো চ্যাপ্টার শুরুর আগে আমাদের দেখে নিতে হবে যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো থেকে মোস্টলি প্রশ্ন আসে। এক সালোক সংশ্লেষণ টপিক থেকে দেখো প্রায় 16টা প্রশ্ন আসছে, বুঝতে পেরেছো? মানে সালোক সংশ্লেষণ ইটসেলফ একটা চ্যাপ্টার, বুঝতে পেরেছো? এত ইম্পর্টেন্ট। আর বাকি যে টপিকগুলো আছে, এগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই সবগুলা টপিক আজকে আমি ইনশাল্লাহ তোমাদের পড়াই দেবো, ওকে। তাহলে এই টপিকগুলা কখনোই বাদ দিয়ে যাওয়া যাবে না, ওকে। এরপরে দেখো, আমরা গ্রেডিং এর মধ্যে আমি শুধু হাসান স্যারেরটাই রেখেছি, কারণ আগে হাসান স্যারের গ্রেড 1 কমপ্লিট করবা, তারপরে গ্রেড 2 কমপ্লিট করবা, এন্ড দেন গ্রেড 3 কমপ্লিট করবা, ওকে। আচ্ছা,
এখন আসো কি কি টপিক আছে এই চ্যাপ্টারে। টপিক হলো তোমরা যখনই যে চ্যাপ্টার পড়বা, আমি যখন তোমাদের টিস্যু কালচার পড়াইছিলাম জীব প্রযুক্তি, আমি বলছি না জীব প্রযুক্তিতে দুইটা টপিক আছে, একটা টিস্যু কালচার, একটা রিকম্বিনেন্ট ডিএনএ, আর হলো জিন ক্লোনিং এন্ড জিনোম সিকোয়েন্সিং। এইভাবে আমরা টপিক ভাগ করে পড়লে আমাদের পড়াটা ইফেক্টিভ হবে। তো এই চ্যাপ্টারে টপিক হলো টোটাল 4টা। খনিজ লবণ, তারপরে হলো প্রচ্ছেদন, তারপরে হলো সালোক সংশ্লেষণ, আর হলো শ্বসন। এর মধ্যে সালোক সংশ্লেষণ টপিকটা আমরা একদিন পড়ব, আর আজকে আমরা বাকি 3টা টপিক পড়ব। ওকে ওকে, আসো এবার আমরা এই 4টা টপিক থেকে কি কি পড়বো দেখো, খেয়াল করে শোনো, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 4টা টপিক থেকে যত সংজ্ঞা আছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা সংজ্ঞা ইম্পর্টেন্ট। তাহলে যত সংজ্ঞা আছে সব আমাদের পড়তে হবে। সকল পার্থক্যের ছক, যতগুলো পার্থক্য আছে প্রায় 10টার মতো পার্থক্যের ছক আছে, সবগুলা পার্থক্যের ছক পড়তে হবে। সবগুলা বোল্ড করা লাইন আমাদের পড়তে হবে। গুরুত্বপূর্ণ সংখ্যাগুলা পড়তে হবে, সংখ্যা। ওকে, সংজ্ঞা প্লাস সংখ্যা যেগুলো গুরুত্বপূর্ণ, সব না, এবং বিভিন্ন বৈশিষ্ট্য। এগুলো যখন পড়া হয়ে যাবে তারপরে আমরা পড়বো এনজাইম এবং প্রভাবকগুলা। এগুলা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, এনজাইম এবং প্রভাবক আমরা শেষে পড়বো। প্রভাবক গুলাও কিন্তু আমরা ওই যেদিন সালোক সংশ্লেষণ পড়াবো সব টপিকে প্রভাবক পড়াই দিব আপু। ওকে, আসো এখন আমরা শুরু করি চ্যাপ্টারটা। ফার্স্ট পেজ বের করো। আমি আবারও বলছি, আমার বইটা সেপ্টেম্বর এডিশনের, মানে লেটেস্ট এডিশন। তোমাদের সাথে পেজ নাম্বার যদি না মিলে টপিক ধরে ধরে পড়বা, যেইটা তোমাদের বইয়ে নাই ওই জায়গাটা স্টার্ট দিয়ে রাখবা। আপু যখন আপলোড দিয়ে দিব তখন ওখান থেকে তোমরা দাগাই নিবা। বোঝা গেছে? ওকে, আসো তাহলে আমি আরেকটু জুম করি তোমাদের জন্য। হ্যাঁ দেখো, আচ্ছা আমার কথা মানে ক্লাসটা তো করবা, প্লাস কথাগুলো মনে রাখবা আপু ক্লাসে যা যা বলবো। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট এক্সামে কি প্রভাবক থাকবে না? না, এক্সামে প্রভাবক থাকবে না। প্রভাবক আর সালোক সংশ্লেষণ আমি আগামী ক্লাসে নিব। ওকে, তোমরা কোনো চিন্তা করো না, আমি যতটুকু আজকে পড়াবো ওখান থেকে আপু প্রশ্ন করেছি, আগামী দিন ওখান থেকেই প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখন আর কোনো কথা বলো না। আসো প্রথম পেজ যেটা, ওখান থেকে তুমি কি পড়বা? প্রত্যেকটা পেজের প্রথমে একজন বিজ্ঞানীর নাম থাকে। আমরা জৈব প্রযুক্তিতেও পড়েছি, এখনো পড়ছি। এই যে দেখো, স্টিফেন হেলস। তাহলে স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী বলেন যে উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোকিতে অংশগ্রহণ করে, এগুলোর দরকার নাই, জাস্ট মনে রাখো যে উনাকে উদ্ভিদের শারীরতত্ত্বের জনক বলা হয়। তাহলে দেখো, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কাকে বলা হবে? স্টিফেন হেলসকে। ওকে, আর উদ্ভিদ শারীরতত্ত্বের ইংলিশ কি? প্ল্যান্ট ফিজিওলজি। তাহলে এই শব্দটা কোত্থেকে এসছে? ফিজিক্স মানে নেচার এবং লোগোস মানে তোমার ডিসকোর্স, এখান থেকে এসছে। ওকে, এই যে ঠিক আছে। তাহলে তোমাকে এখান থেকে শুধুমাত্র জানতে হবে যে স্টিফেন হেলস 1727 খ্রিস্টাব্দে উনি একটা মানে সংজ্ঞা দিয়েছিল, এই জন্য ওনাকেই শারীরতত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে, এবং এই শারীরতত্ত্বের ইংলিশ কি? প্ল্যান্ট ফিজিওলজি। তাই জাস্ট বিজ্ঞানীর নামটা আমাদের জানলেই হবে। ওকে, গেল। এবার আসো ফার্স্ট টপিক। আমরা কয়টা টপিক বলেছি? 4টা টপিক। প্রথম টপিকের নাম খনিজ লবণ পরিশোষণ। ফার্স্ট পেজ থেকে শুধুমাত্র এই জিনিসটা দাগাবা যে কয়টা অত্যাবশ্যকীয় উপাদান আছে। উত্তর হচ্ছে 17টা। তাহলে অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? উত্তর হচ্ছে 17টা। ওকে, গেল। এরপরে আসো উদ্ভিদের জন্য, তারপরের পেজে চলে যাও, পরের পেজে চলে যাও। এটা হচ্ছে তোমার উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান নামে একটা হেডিং দেয়া আছে। একটু একটা মিনিট আপনাকে একটু সময় দিবা, একটু দাও। হ্যাঁ, তাহলে দেখো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান নামে একটা হেডিং আছে, দেখেছো? এই হেডিং এর আগে একটা লাইন আছে, সেটা হচ্ছে লবণ পরিশোষণ কি? মনে রাখবা, লবণ অলওয়েজ আয়ন হিসাবে পরিশোষিত হয়। মাটির নিচে লবণ থাকে, একটা উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে লবণটা শোষণ করে কি হিসাবে? আয়ন হিসাবে। জাস্ট এতটুকু জানলেই হবে। ওকে, যে লবণ আয়ন হিসাবে শোষিত হয়। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পরিপূর্ণ শারীরিক বিকাশের জন্য মাটি থেকে আয়ন হিসাবে যে খনিজ লবণ শোষণ প্রক্রিয়া, সেটাই হচ্ছে লবণ পরিশোষণ। ওকে, ডান। এইবারে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যে টপিকটা আছে,
এই টপিকটার মধ্যে আমরা কখন একটা মৌলকে অত্যাবশ্যকীয় মৌল বলবো সেটা বলা আছে, যখন সেই মৌল ছাড়া একটা উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না এবং এই মৌলটা উদ্ভিদের গঠনের জন্য একটা প্রয়োজনীয় অংশ। ওকে, সেই মৌলগুলা কি? যেমন ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি, আবার ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ফল ঝরে পড়ে। তারপরে ম্যাক্রোমৌল কয়টা? 1 থেকে 9টা। তারপরে মাইক্রোমৌল কয়টা? 10 থেকে 17টা। এই যে দেখো এখানে বলা, লাস্ট লাইনটা দেখো, ম্যাক্রোমৌল হচ্ছে 10টা আর মাইক্রোমৌল হচ্ছে 9টা, মোট 19টা। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পড়েছি কি অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 17টা। তাহলে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টা, কিন্তু ম্যাক্রোমৌল হচ্ছে 10টা আর মাইক্রোমৌল হচ্ছে 9টা। এই যে প্যারাটা আমি পড়ালাম, হ্যাঁ পড়ালাম বলতে জাস্ট কয়েকটা লাইন দাগাই দিলাম, এইটা তোমরা কম্প্যানিয়ন বুক থেকে পড়বা। আমি আবার বলছি, কম্প্যানিয়ন বুক থেকে পড়বা, এখানে বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করবা। ওকে, কম্প্যানিয়ন বই থেকে পড়ে নিবা। এইবারে দেখো এই যে ছকটা আছে না ম্যাক্রোমৌল, যেগুলো এখানে তোমাদের এই 3টা সারির দরকার নাই, তোমরা এই শুষ্ক ওজনের যে ঘনত্বটা এইগুলা শুধু পড়বা, সব মনে রাখতে পারবা না। তোমাদের কম্প্যানিয়ন বুকে একটা ছকের মতো দেয়া আছে ছন্দ আকারে, ওই ছন্দ থেকে পড়ে নিবা। তাহলে এই ছকটাও কোত্থেকে পড়বা? কম্প্যানিয়ন বুক থেকে। বোঝা গেছে? শুধুমাত্র শুষ্ক ওজনের ঘনত্ব পড়বা। বুঝছো আপু? ওকে, তারপরে দেখো, আপু প্লাস ভাইয়া, সরি, আচ্ছা, এরপরে দেখো ম্যাক্রোমৌলের ক্ষেত্রে আছে 10 থেকে 17টা। এটার ক্ষেত্রেও সেম, এই 3টা সারি পড়ার দরকার নাই, জাস্ট সেইটাও তোমরা কোত্থেকে পড়বা? কম্প্যানিয়ন বুক থেকে পড়বা। তাহলে এই চ্যাপ্টারের প্রথম 3টা পেজ আমরা কম্প্যানিয়ন বুক থেকে পড়ে নিব। বোঝা গেছে? এই এই ছক আর হচ্ছে খনিজ কোনটা উপকারী মৌল, কোনটা অত্যাবশ্যকীয় মৌল, কিসের জন্য কোনটা দরকার, সেগুলা। আর আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এইবারে আসো, আমরা পড়ব খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। একটা হলো সক্রিয় পরিশোষণ আর একটা হলো নিষ্ক্রিয় পরিশোষণ। দেখছো পরের পেজে দেখো আছে খনিজ লবণ, মানে ছবির উপরে, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো সক্রিয়, এটা হলো নিষ্ক্রিয় পরিশোষণ। তুমি এই জিনিসটা পড়ার সময় মনে রাখবা, এই সক্রিয় নিষ্ক্রিয় যে পরিশোষণটা, এটা তোমাকে 10 মিনিটে পড়তে হবে পরীক্ষার সময়। ওকে, তাহলে এখানে যে অনেক কেমিস্ট্রির জিনিসপত্র দেয়া আছে, এগুলা তুমি তো বোটানি পড়তেছো, কেমিস্ট্রি না, তো তোমার পড়াটা হবে মুখস্থ ভিত্তিক। বুঝে গেছে? মানে যেগুলা তোমার অবজেক্টিভ আসার মতো বোটানি থেকে, সেগুলো তুমি পড়বা। ওকে, তাহলে দেখো কিভাবে মনে রাখবা। খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াকে আমরা 2টা ভাগে ভাগ করতেছি, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। যখন সক্রিয় খনিজ লবণ পরিশোষণ করব আর নিষ্ক্রিয়, এখান থেকে আমাদের মতবাদগুলো পড়তে হবে। মতবাদ, কিন্তু মতবাদ এত বড় বড় মতবাদ কখনো পরীক্ষার হলে আসবে না। আসবে যে এদের মধ্যে নিচের কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ নয়, অথবা এদের মধ্যে নিচের কোনটা নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ নয়। বুঝে গেছে কিভাবে আসবে? তাহলে পড়তে হবে কি বলতো? হেডিং গুলা শুধু। ক্লিয়ার? হেডিং গুলা। ওকে, তাহলে সক্রিয় লবণ পরিশোষণের মতবাদ হচ্ছে 3টা আর নিষ্ক্রিয় লবণ পরিশোষণের মতবাদ হচ্ছে 4টা। মনে রাখবা, সক্রিয় লিখতে স ক উন্তস্ত লিখতে 3টা অক্ষর লাগে, এজন্য সক্রিয় পরিশোষণের মতবাদ কয়টা বলো? 3টা। আর নিষ্ক্রিয় যেটা ন স ক উন্তস্ত, এই নিষ্ক্রিয় লিখতে অক্ষর লাগে হচ্ছে 4টা। তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কত হবে বলতো? নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ হবে 4টা। ওকে, এইটা আগে মাথার মধ্যে নাও। আমি আবার বলি, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া কয় প্রকার? 2 প্রকার, সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা? মতবাদ কয়টা? 3টা। আর নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কয়টা? 4টা। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন দেখো এই সক্রিয় পরিশোষণের মতবাদগুলা কোন ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বলতো? আয়ন বাহক ধারণার উপর। ওকে, কোন ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? আয়ন বাহক ধারণা। অর্থাৎ যখন খনিজ লবণ সক্রিয়ভাবে পরিশোষিত হবে, সেটা কোনো একটা
বাহকের সহায়তায় হবে। আমরা জীব প্রযুক্তিতে বাহক পড়েছিলাম না, ভেক্টর, ঠিক সেরকম এই সক্রিয় পরিশোষণেও একটা বাহকের দরকার আছে। ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন আসে কোন পরিশোষণের মতবাদগুলা আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত, সক্রিয় না নিষ্ক্রিয়, অ্যান্সার কি হবে? সক্রিয়। ক্লিয়ার? এখন দেখো এই সক্রিয় পরিশোষণের মতবাদের উপর ভিত্তি করে যেই তিনটা আয়ন বাহক ধারণার উপর ভিত্তি করে যেই তিনটা মতবাদ আমরা পড়ব সক্রিয় পরিশোষণে, সেটা মনে রাখার জন্য তোমরা সবাই আইপিএল খেলা দেখতা, এটা মনে রাখো আইপিএল এর মতো এলপিএল দিয়ে, আইপিএল এর মতো লিখো এলপিএল। তাহলে সক্রিয় পরিশোষণের তিনটা মতবাদ আমরা কিভাবে মনে রাখবো? এলপিএল লিখছো, এলপিএল। এল মানে কি? লুন্ডেগড় মতবাদ। এল মানে লুন্ডেগড় মতবাদ। পি মানে এই যে দেখো এইখানে আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, কাউন্টার না, কো ট্রান্সপোর্ট মতবাদ। আর আরেকটা এল মানে হলো লেসিথিন বাহক ধারণা, অর্থাৎ লেসিথিন নামক একটা ফসফোলিপিড আয়ন বাহক এখানে কাজ করে। ওকে, তাহলে দেখো আমরা কি বলবো, আমি আবার বলছি, খনিজ লবণ পরিশোষণ দুই প্রকার, সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় পরিশোষণের মতবাদগুলা কোন ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? আয়ন বাহক, অর্থাৎ এর মতবাদে সবগুলার মধ্যে বাহক থাকবে। ওকে, কয়টা মতবাদ আছে সক্রিয়? তিনটা। মনে রাখার জন্য কি বললাম? এলপিএল। এল মানে হচ্ছে লুন্ডেগড়, পি মানে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আবার এল মানে কি? লেসিথিন বাহক ধারণা। এখন খেয়াল করে শোনো, এই যে এতগুলা মতবাদে এত এত লাইন লেখা আছে, এত এত বিক্রিয়া লেখা আছে, এগুলা কি তোমাদের লাগবে? লাগবে না। ওকে, তুমি জাস্ট এই যে আপু লাল দিয়ে দাগাই দিছি যে লাইনগুলা, সেগুলা মনে রাখবা। অর্থাৎ এই যে লুন্ডেগড় মতবাদ আছে, এই মতবাদে আয়ন বাহককে, আয়ন বাহক হচ্ছে সাইটোক্রোম। ওকে, যেহেতু এটা আয়ন বাহক ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সুতরাং আয়ন বাহকটাকে এখানে সাইটোক্রোম। এই জন্য এই মতবাদের আরেকটা নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ। ক্লিয়ার? আর কিচ্ছু দরকার নাই। আরেকটা জিনিস আসতে পারে যে এখানে দেখো ছবিটার দিকে একটু তাকাও, দেখো এখানে জারণ বিজারণ হচ্ছে, তাই না? কিছু একটা জারণ বিজারণ হচ্ছে। যখনই দেখবা কোনো বিক্রিয়াতে জারণ বিজারণ একই সাথে হয়, তখনই সেই বিক্রিয়ার এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেজ। এটা সবসময় মনে রাখবা, একটু পরে আমরা আরো অনেক বিক্রিয়া পাবো, সবগুলাতেই কিন্তু আমরা ডিহাইড্রোজিনেজ এনজাইম দাগাবো যখনই জারণ বিজারণ হবে। ক্লিয়ার? কথা বুঝছো? ওকে, আশা করি বুঝতেছো। না বুঝলে আপনাকে বলবো, আবার রিপিট করব। 2 নাম্বার দেখো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন মানে কি? ক্যাটায়ন মানে H+, আর অ্যানায়ন মানে কি? নেগেটিভ। তাহলে দেখো পজিটিভ এবং নেগেটিভ একই সাথে ট্রান্সপোর্ট হবে, বোঝা গেছে? এই যে দেখো, তোমরা দরকার হলে ছবিটার দিকে তাকাও, তাহলে মনে থাকবে। এই দেখো H+ এবং এই যে অ্যানায়ন একই সাথে ট্রান্সপোর্ট হচ্ছে, কো ট্রান্সপোর্ট মানে একই সাথে। ঠিক আছে, একই সাথে। যদি কাউন্টার বলতো তাহলে একটা আরেকটার এগেনস্টে হতো। কো ট্রান্সপোর্ট, তাহলে এখানে আয়ন বাহক হিসাবে কে কাজ করবে? অবশ্যই একটা প্রোটিন বাহক। কে? প্রোটিন বাহক। বোঝা গেছে? তাহলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে বাহক কে কাজ করবে? প্রোটিন বাহক। আচ্ছা, এইবারে এইসব কিচ্ছু লাগবে না। ওকে, এগুলা জাস্ট একটু হালকা রিডিং দিতে পারো, বাট এগুলা থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম। সাউন্ড কি প্রবলেম কি বেশি হচ্ছে? সবারই কি সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি কয়েকজনের? একটু দেখি। সাউন্ড প্রবলেম সবার হচ্ছে কিনা একটু আপুকে বলবা, তাহলে আমি চেক করবো। আর যদি 1-2 জনের হয়, তারা একটু নেট কানেকশনটা অফ করে তারপর আবার অন করো, তাহলেই হবে। আপুকে একটু জানাও, হ্যাঁ, সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে না? আচ্ছা, ওকে, তাহলে দেখো যাদের প্রবলেম হচ্ছে ওরা নেট কানেকশনটা অফ করো, অফ করে আবার ঢুকো, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সক্রিয় পরিশোষণের কয়টা মতবাদ পড়লাম বলো তো? 3টা। কি কি পড়লাম? এল পি এল। এল মানে লুন্ডেগড় কো ট্রান্সপোর্ট, আবার এল মানে কি? লেসিথিন বাহক ধারণা। এই 3টা মতবাদ আমরা পড়ে ফেললাম।
এই তিনটা মতবাদে আয়ন বাহকগুলোর নামও আমাদের জানতে হবে। তাহলে যখন আমরা লুন্ডেগর মতবাদ পড়েছি, আয়ন বাহকের নাম সাইটোক্রোম পাম্প, মানে সাইটোক্রোম, এজন্য এই মতবাদের আরেকটা নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। জাস্ট এনজাইমের নামটা দরকার, তুমি বিক্রিয়ার দিকে তাকালে এনজাইমের নামটা পারবা, সেটা হলো ডিহাইড্রোজিনেস। ওকে, প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্টে আয়ন বাহক অবশ্যই থাকবে, সেটা কে? সে হলো একটা প্রোটিন। ওকে, নির্দিষ্ট একটা আয়ন নির্দিষ্ট প্রোটিনের হিসাবে সে হচ্ছে বাহক কাজ করবে। আর 3 নাম্বার, যখন লেসিথিন বাহক ধারণা বলবা, তখন লেসিথিন নামক একটা ফসফোলিপিড আয়ন বাহক হিসাবে কাজ করবে। ওকে, তাহলে এখান থেকে এই জিনিসগুলাই তোমার হচ্ছে লাগবে। বোঝা গেছে? ওকে, এইবারে আসো নিষ্ক্রিয় লবণ। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? সক্রিয় লবণ পরিশোষণ কি কি পড়তে হবে আশা করি বুঝেছো। এখন নিষ্ক্রিয় লবণে আসো। আমরা বলেছি নিষ্ক্রিয় লিখতে কয়টা অক্ষর লাগে, মানে তুমি আর কি কল্পনা করবা, ন, স, ক, উন্তস্থ। এখন তুমি বলতে পারো আপু যুক্তাক্ষরও তো হয়। হ্যাঁ হয়, তোমার মনে রাখার জন্য তুমি আলাদা করে চিন্তা করবা, ন, স, ক, উন্তস্থ। তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কয়টা হবে? 4টা। ওকে, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কয়টা হবে? 4টা। একটু দাঁড়াও, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ হবে হচ্ছে 4টা। ক্লিয়ার? এখন নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলো 4টা মনে রাখার জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে তোমার BID। ওকে, BID। আমরা যেরকম ছোটবেলায় CID দেখতাম, এরকমই আমরা দেখবো যেটা, সেটা হলো BID। ওকে, এই BID মানে কি? BID মানে হচ্ছে, বিতে হলো ব্যাপন মতবাদ। ওকে, ব্যাপন মতবাদ। এই বি দিয়ে আরেকটা মতবাদ আছে, সেটা হলো ব্যাপক প্রবাহ মতবাদ। সেটা হলো ব্যাপক প্রবাহ মতবাদ। আবার প্রবলেম করতেছে, একটু দাঁড়ান। হ্যাঁ, একটা মিনিট আপুকে একটু সময় দাও, আপু একটু চেক করি, একটু আপুকে সময় দিবা, আমি একটু চেক করে দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু প্রথম থেকে বলি। আমরা সক্রিয় পরিশোষণ করলাম, এখন আমরা নিষ্ক্রিয় লবণ পরিশোষণের মতবাদ পড়ব। নিষ্ক্রিয় লিখতে আমরা 4টা অক্ষর মানে 4টা অক্ষর দিয়ে লিখেছি, তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কয়টা হবে বলো তো? উত্তর হচ্ছে 4টা। সেই মতবাদগুলো মনে রাখার জন্য আমরা সিআইডির মতো কি বলতো BID লিখেছি। বি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বতে ব্যাপন মতবাদ। আবার দেখো 4 নম্বরে আছে ব্যাপক প্রবাহ মতবাদ। ওকে, আর আই দিয়ে মনে রাখবো আয়ন এক্সচেঞ্জ, মানে আয়ন বিনিময় মতবাদ, BI। আর ডি দিয়ে মনে রাখবো ডোনান সাম্যাবস্থা মতবাদ। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ 4টা আমাদের মনে আছে। এখন এই মতবাদ থেকে তুমি কি পড়বা? তুমি কি প্রত্যেকটা লাইন পড়তে যাবা? না, পরীক্ষায় মতবাদ যদি তুলে দেয়, তুমি একটা শব্দ খুঁজবা, ওই শব্দটা যদি তুমি পাও, সেই শব্দ অনুযায়ী তুমি মতবাদটা দাগাবা। ক্লিয়ার? যেমন এই মতবাদের নাম কি বলতো? ব্যাপন মতবাদ, তাই না? তাহলে ওর সংজ্ঞার মধ্যে তুমি ব্যাপন কথাটা খুঁজবা। দেখো, ব্যাপন প্রক্রিয়ায় যখন আয়ন পরিশোষিত হয়, তখন আমরা সেটাকে বলবো ব্যাপন মতবাদ। আর কিছু করার দরকার নেই। বোঝা গেছে? সংজ্ঞার মধ্যে যখন ব্যাপন কথাটা পাবা, তখন বুঝবা ব্যাপন মতবাদ এটা। ওকে, ব্যাপনের ইংলিশ কি? ডিফিউশন। এটা একটু জানতে হবে। এবারে 2 নম্বরে আসো, আয়ন বিনিময় মতবাদ। তাহলে এই মতবাদের মধ্যে কি পাবা তুমি বলো তো? আয়নের বিনিময় পাবা, তাই না? কোন আয়নের বিনিময়? এই ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও। প্রোটনের পরিবর্তে পটাশিয়াম আয়নের বিনিময় হবে। প্রোটনের পরিবর্তে পটাশিয়াম, মানে প্লাসের পরিবর্তে প্লাস। বোঝা গেছে? আবার হাইড্রক্সিলের পরিবর্তে ক্লোরাইড, অর্থাৎ মাইনাসের পরিবর্তে মাইনাস আয়নের বিনিময় হবে। এটা তুমি ছবিটা থেকে পড়বা, তাহলে ভিতরে লেখা পড়ার দরকার নাই। বোঝা গেছে? একটু আপুকে বলো তো, সক্রিয় পরিশোষণে কি ছিল? ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথেই শোষিত হয়, তাই না? ওই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কিন্তু এখানে দেখো, একটার পরিবর্তে আরেকটার বিনিময় হচ্ছে। দেখছো? প্লাসের পরিবর্তে প্লাসের বিনিময়, মাইনাসের পরিবর্তে মাইনাসের বিনিময়। ওকে, তাহলে যেই মতবাদের মধ্যে তুমি
আয়নের বিনিময়গুলা পাবা তখন তুমি কি দাগাবা? দাগাবা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। ওকে, এইবার আসো ডোনান সাম্যাবস্থা মতবাদ। সাম্যাবস্থা দিয়ে মনে রাখবা একটা নিরপেক্ষ অবস্থা। সাম্যাবস্থা মানে কি? বেশিও না কমও না, নিরপেক্ষ অবস্থা, তাই না? তাহলে যখন তুমি কোনো মতবাদের মধ্যে নিরপেক্ষ শব্দটা পাবা, এই যে দেখো নিরপেক্ষ শব্দটা পাবা, এই শব্দটা দাগায় রাখো, তখন তুমি বুঝবা এটা হলো ডোনান সাম্যাবস্থা মতবাদ। ক্লিয়ার? ওকে, এবার আসো ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক মানে ব্যাপক হারে পানি পরিশোষিত হয়। ক্লিয়ার? এই যে প্রচ্ছেদনের টানে, মানে যখন প্রচ্ছেদন হয় তখন কি হয়? পানি গাছ থেকে চলে যায়, তখন গাছে পানির অভাব হয়, ও তখন পানির জন্য আকুল হয়ে বসে থাকে। তো সাথে সাথে পানি যখন শোষণ করে, সাথে খনিজ লবণও সে শোষণ করে, এবং সেটা কিভাবে শোষণ করে? ব্যাপক হারে। এত কথা জানার দরকার নেই, জাস্ট জেনে রাখো ব্যাপক প্রবাহ মতবাদ মানে হচ্ছে ব্যাপক হারে পানি এবং লবণ পরিশোষিত হয়। ক্লিয়ার? তাহলে আশা করি এই মতবাদ বা পরিশোষণ নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই টপিকের, সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য। এটা তোমরা নিজেরাই পারবা, জাস্ট কমন সেন্স থেকে বলো। ওর পরিশোষণের নাম হলো সক্রিয়, তাহলে ওর সবকিছু কি হবে? পজিটিভ। আর ওর পরিশোষণের নাম হলো নিষ্ক্রিয়, তাহলে ওর সবকিছু কি হবে? নেগেটিভ, তাই না? এখন দেখো টপিকগুলা দেখো, আর হ্যাঁ না এইভাবে অ্যান্সারটা করবা। বিপাকীয় শক্তি সক্রিয়তে প্রয়োজন হবে কি হবে না? অবশ্যই প্রয়োজন হবে, কারণ আমি কি বলছি? সক্রিয় সবকিছু পজিটিভ। নিষ্ক্রিয়তে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না। ওকে, আচ্ছা শ্বসন হারে আসো। সক্রিয় পরিশোষণে শ্বসন মানে গাছের যে শ্বসন হয়, তোমার শ্বসন না কিন্তু, ওই যে কোষের মধ্যে যে শ্বসন হয়, সেটা সক্রিয়তে কি হবে? শ্বসন হার বাড়বে। ক্লিয়ার? বাড়বে। আর নিষ্ক্রিয়তে শ্বসন হার, এটা সবাই ভুল দাগায়। নিষ্ক্রিয়তে শ্বসন হার বাড়েও না কমেও না, কিরকম থাকে বলতো? স্বাভাবিক থাকে। কি থাকে? স্বাভাবিক থাকে। ওকে, আচ্ছা এবার আসো ক্যাটায়ন ও অ্যানায়ন শোষণ। ক্যাটায়ন ও অ্যানায়ন শোষণ এটা একটু আগেই পড়ালাম, এটা একই সাথে শোষিত হয়। ওই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মানে একই সাথে হবে, কিন্তু এই নিষ্ক্রিয় পরিশোষণে কখনোই ক্যাটায়ন এবং অ্যানায়ন সংঘটিত কিন্তু হয়, মানে শোষণ হয়, কিন্তু সেটা একই সাথে হবে না। বোঝা গেছে? একই সাথে হয় না, তাহলে একই সাথে কথাটা থাকতে হবে। বোঝা গেছে? আচ্ছা আয়ন বাহক, আমরা তো বলেই দিছি সক্রিয় পরিশোষণ আয়ন বাহক ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাহলে অবশ্যই সক্রিয় পরিশোষণে আয়ন বাহক লাগবে, নিষ্ক্রিয় পরিশোষণে কোনো আয়ন বাহকের দরকার নাই। আর লাস্ট পয়েন্ট এনজাইম, এটা তোমরা এমনি পারবা। বলো তো, আমি এনজাইম একটাই পড়াইছি, ডিহাইড্রোজিনেস, কোথায় পড়িয়েছি? লুন্ডেগর মতবাদ। তাহলে সক্রিয় শোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নাই। ক্লিয়ার সবাই? তাহলে এই ছিল আমাদের ফার্স্ট টপিক। যাদের একটু সাউন্ড প্রবলেম হচ্ছে তাদেরকে আমি আরেকবার একটু বলে দেই, প্রথম 3টা পেজ তুমি কম্পেনিয়ন বুক থেকে পড়ে নেবা। ওকে, ছক পর্যন্ত। তারপরে টপিক হলো খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। ক্লিয়ার? এখান থেকে মতবাদগুলা তোমার জন্য ইম্পর্টেন্ট। সক্রিয় লিখতে 3টা শব্দের প্রয়োজন হয়, মানে অক্ষরের প্রয়োজন হয়, এজন্য সক্রিয় পরিশোষণের মতবাদ হচ্ছে 3টা। ঠিক আছে? এবং 3টা মতবাদী কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? আয়ন বাহক ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ক্লিয়ার? আচ্ছা মতবাদ 3টা মনে রাখার জন্য আপু কি বলছি? এল পি এল। এল মানে লুন্ডেগড়, পি মানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আবার এল মানে লেসিথিন বাহক ধারণা। তাহলে এইগুলা থেকে তোমার শুধু জানতে হবে আয়ন বাহকের নামগুলা। দেখো এটা যদি লুন্ডেগড় মতবাদ হয়, ওর আয়ন বাহক হচ্ছে সাইটোক্রোম। ওকে, এই জন্য এই মতবাদের আরেকটা নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। ক্লিয়ার? এবং এই মতবাদের পাশে ছবিটার দিকে তাকালে তুমি বুঝতে পারছো এখানে জারণ বিজারণ হচ্ছে, তাই এনজাইমের নামটা কি? ডিহাইড্রোজিনেস। ওকে, ডান। এবারে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আপনি একটু জুম করে দেখাই। এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মানে প্রোটন আর অ্যানায়ন একসাথে ট্রান্সপোর্ট হবে, তাহলে ওর এখানে আয়ন বাহক হিসাবে কে কাজ করবে? প্রোটিন। ওকে, একটা প্রোটিন আয়ন বাহক হিসাবে কাজ করবে। আর যার নাম লেসিথিন বাহক ধারণা, ওর এখানে আয়ন বাহক হিসাবে কে কাজ করবে?
লেসিথিন নামক একটা ফসফোলিপিড। ওকে, ডান। এবার নিষ্ক্রিয় পরিশোষণটা বলি, মনে রাখতে বলছি নিষ্ক্রিয় লিখতে 4টা অক্ষর লাগে, তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কয়টা? 4টা। কিন্তু তুমি কি দিয়ে মনে রাখবা? সিআইডির মতো বিআইডি দিয়ে। বিতে 2টা মতবাদ, ব্যাপন এবং ব্যাপক প্রবাহ, আয়ন বিনিময় মতবাদ, আর ডিতে হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ওকে, এখান থেকে তুমি জাস্ট একটা শব্দ পড়বা, ব্যাপন মতবাদে ব্যাপন শব্দটা খুঁজে পড়বা, আয়ন বিনিময়ে এই ছবিটা পড়বা। হ্যাঁ, প্রোটনের পরিবর্তে পটাশিয়াম আয়ন আর হাইড্রক্সিলের পরিবর্তে ক্লোরাইড আয়ন, মানে মাইনাসের পরিবর্তে মাইনাস, প্লাসের পরিবর্তে প্লাস আয়ন বিনিময় হয়। ডোনান সাম্যাবস্থা মানে বেশিও না কমও না, তাহলে এই সংজ্ঞার মধ্যে কি থাকবে? নিরপেক্ষ শব্দটা থাকবে। আর ব্যাপক মানে ব্যাপক হারে লবণ, মানে পানির সাথে পরিশোষিত হয়। ওকে, তাহলে জাস্ট এই শব্দগুলো পড়লে তোমার জন্য এনাফ। আর পার্থক্যটা যখন পড়বা জাস্ট মনে রাখবা, সক্রিয় সবকিছু হবে পজিটিভ, নিষ্ক্রিয় সবকিছু হবে নেগেটিভ। তাহলে নিষ্ক্রিয়ের সব বৈশিষ্ট্যে না 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 কথাটা উল্লেখ থাকবে, আর সক্রিয় সব বৈশিষ্ট্যে প্লাস 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 কথা উল্লেখ থাকবে, মানে হ্যাঁ 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 টাইপ কথা উল্লেখ থাকবে। একমাত্র ভুল হয় তোমাদের শ্বসন হার। মনে রাখবা, নিষ্ক্রিয়তে শ্বসন হার কখনোই কমে না, বাড়েও না, এটা স্বাভাবিক থাকে। ওকে, বিজ্ঞানীর নামগুলা এইগুলার এত ইম্পর্টেন্ট না, তবে কম্পেনিয়ন বুকে দেয়া আছে। তুমি এই যে মানে খনিজ লবণ পরিশোষণটা পড়ালাম, এটা পড়ার পরে কম্পেনিয়ন বুকটা একটু হালকা রিভাইজ দিবা, তখন সুন্দর করে পড়ে নিবা। ওকে, ডান। তাহলে আশা করি খনিজ লবণ পরিশোষণ থেকে তোমাদের কোনো কনফিউশন নাই। আর একটা পার্থক্য আছে, একটু দেখাই দিই জাস্ট, এটা তোমাদের বই আছে কিনা আপু শিওর না, লেটেস্ট এডিশন এটা আছে। দেখো, মনে রাখবা, পানি অর্থাৎ পানি নি মানে নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়। ওকে, আর খনিজ লবণ সক্রিয়ভাবে পরিশোষিত হয়। তাহলে যখন সক্রিয়ভাবে পরিশোষিত সবগুলা বৈশিষ্ট্য কি হবে? পজিটিভ। আর নিষ্ক্রিয় যখন সবগুলা বৈশিষ্ট্য কি হবে? নেগেটিভ, আগের মতোই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস জাস্ট মনে রাখবা, যে এই পানিটা কি দিয়ে পরিশোষিত হয়, এটা ইম্পর্টেন্ট, মূলরম অঞ্চল দিয়ে। আর খনিজ লবণ কি? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। ওকে, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। ক্লিয়ার? শেষ। তাহলে এখন আমি যাদের নাই, আমি জানি নাই, এজন্য আমি বলছি, এটা আমি আপলোড দিয়ে দিব, কিন্তু এটা তুমি না পড়লেও পারবা। তুমি জাস্ট মনে রাখবা, পানি মানে নিষ্ক্রিয় আর খনিজ মানে সক্রিয়। তাহলে পানির সব বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের বৈশিষ্ট্য হবে, আর খনিজ লবণের সব বৈশিষ্ট্য হচ্ছে সক্রিয় বৈশিষ্ট্য হবে। আর পানি কি দিয়ে শোষিত হয়? মূলরম অঞ্চল দিয়ে। খনিজ লবণ কি দিয়ে শোষিত হয়? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। তাহলে খনিজ লবণ পরিশোষণ আমাদের শেষ। আমাকে এখন একটা উত্তর দাও, বলো তো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, হ্যাঁ, এটা কোন পরিশোষণের মতবাদ? সক্রিয় নাকি নিষ্ক্রিয়? দেখি পারো কিনা। সক্রিয় নাকি নিষ্ক্রিয়? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, দেখি তোমরা বুঝছো কিনা। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট সক্রিয়। গুড, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট সক্রিয় মতবাদ। এইবারে আমাকে বলো সক্রিয়, ঠিক আছে। এখন আরেকটা আমাকে বলো, এদের মধ্যে নিচের কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ নয়? কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ না? এক নাম্বার হচ্ছে আয়ন বাহক মতবাদ বা আয়ন বাহক ধারণা, লুন্ডেগড় মতবাদ, তারপরে হচ্ছে লেসিথিন বাহক মতবাদ, আরেকটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। বলো তো কোনটা? এদের মধ্যে নিচের কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ নয়? লুন্ডেগড়, লেসিথিন, আয়ন বাহক, আয়ন বিনিময়। সক্রিয় বুঝতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ। এখন বলো কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ না? আমি তখন নিজেই অপশন ভুলে গেছি, তারা আবার বলি। একটা হচ্ছে লুন্ডেগড় মতবাদ, লেসিথিন বাহক মতবাদ, আয়ন বাহক, আয়ন বিনিময়। গুড, আয়ন বিনিময়। অনেক সময় আয়ন বাহক আর বিনিময় নিয়ে তোমাদের প্যাচ লাগে। মনে রাখবা, বিনিময় কি আছে? নিষ্ক্রিয় কথাটা আছে, তাই না? এজন্য আয়ন বিনিময় নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ। ওকে, আর আয়ন বাহক হচ্ছে সক্রিয় পরিশোষণের মতবাদ। এই যতটুকু পড়ালাম, আপুর পড়াতে প্রায় 40 মিনিটের মতো লাগলো, তোমরা যখন পড়বা 10 মিনিটে পড়াটা কমপ্লিট করবা, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝেছো সবাই। আমরা তাহলে এখন প্রচ্ছেদন টপিকটায় চলে যাই। ওকে, প্রচ্ছেদন চলে গেলাম, ঠিক আছে? প্রচ্ছেদন, ওকে, সেকেন্ড টপিক প্রচ্ছেদন। একটু আপু এখন প্রচ্ছেদন থেকে মনে রাখবা, মেইনলি তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে লাইনগুলো দাগাই দিব এবং যেগুলা বলবো সেগুলা। ওকে,
যে কোনো চ্যাপ্টার থেকে সংজ্ঞা অনেক ইম্পর্টেন্ট, তাহলে প্রচ্ছেদনের এই টপিকের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রচ্ছেদনের সংজ্ঞা দেখো, যে শাড়ির, থ্যাংক ইউ সবাইকে, আয়ন বিনিময়, থ্যাংক ইউ সবাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো প্রচ্ছেদনের সংজ্ঞাটা, আমি সংজ্ঞাটা বলি, বলো তো কোথায় আমার ভুল হয়েছে বলবা। যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে অতিরিক্ত পানি তরল আকারে বের হয়ে যায় তাকে কি বলা হয়? এটা তরল আকারে হবে না, এটা হবে বাষ্পাকারে, তাই না? এই লাইনটা ইম্পর্টেন্ট। ওকে, বাষ্পাকারে বের হয়ে যায় তাকে বলা হয় প্রচ্ছেদন। তাহলে যে শারীরতাত্ত্বিক, মানে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, তাই না? যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ, মেইনলি হচ্ছে পাতা থেকে অতিরিক্ত পানি, বোঝা গেছে? সব পানি না, অতিরিক্ত যে পানিটা বাষ্পাকারে বের হয়ে যায় তাকেই বলা হয় হচ্ছে প্রচ্ছেদন। সংজ্ঞাটা পড়বা, তারপরে পড়বা যে আমরা যতটুকু পানি, মানে একটা গাছ, এই যে গাছটা যতটুকু পানি শোষণ করে তার মাত্র 1% দেহে অবস্থান করে, আর বাকি 99%ই কিন্তু বের হয়ে যায়, মানে ম্যাক্সিমাম পানিটাই বের হয়ে যায়। আর প্রচ্ছেদনকে, তাহলে এটা একটা অমঙ্গল হয় না, মানে তুমি পানিটা গ্রহণ করলে সেটা বের হয়ে যায়। এই জন্য বিজ্ঞানী কার্টিস, ওনার নাম ইম্পর্টেন্ট। তোমরা আমাকে জিজ্ঞেস করছো না আপু বিজ্ঞানীর নাম পড়তে হবে কিনা, পড়ানোর সময় আমি যে বিজ্ঞানীর নাম বলবো ইম্পর্টেন্ট, ওনাদের নাম পড়তে হবে। তাহলে বিজ্ঞানী কার্টিস যিনি, উনি এটাকে, প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন। ওকে, তাহলে কার্টিস, ওনার নামটা ইম্পর্টেন্ট। আর প্রচ্ছেদনের হার তুমি কিভাবে নির্ণয় করবা? গ্যানম পটোমিটার দিয়ে, পটোমিটার, নট ফটোমিটার। ওকে, পটোমিটার, প্রচ্ছেদন পটোমিটার। ওকে ডান, আর কিছু এখান থেকে লাগবে না। তাহলে তুমি সংজ্ঞাটা পড়বা, কতটুকু পানি তোমার বডি থেকে চলে যায়? 99%। কে এটাকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন? বিজ্ঞানী কার্টিস। আর কি দিয়ে তুমি প্রচ্ছেদনের হার নির্ণয় করবা? পটোমিটার। ওকে ডান। এইবার আসো প্রচ্ছেদনের প্রকারভেদ, খুবই ইম্পর্টেন্ট। কেন? 3টা অপশন আছে তাই। ওকে, যখনই কোথাও 3টা অপশন পাবা তখনই সেটা ইম্পর্টেন্ট। দেখো এইটুক পড়াটাই তোমার জন্য এখানে মেইন, মানে প্রচ্ছেদনের মেইন পড়া এটাই। প্রচ্ছেদন 3 প্রক্রিয়ায় হয়, আমরা বলেছি মেইনলি পাতা দিয়ে হয়। তাহলে প্রথম যে প্রচ্ছেদন সেটার নাম হবে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, বা স্টোমাটা দিয়ে যেটা হয়। ওকে, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। দ্বিতীয় যেটা হচ্ছে ত্বক বা কিউটিকল, আমরা বলি না কিউট, অনেক সময় হয় কি, দেখো তোমরা ত্বকীয় আর কিউটিকুলারকে আলাদা করে ফেলো, মানে ভাবো কি দুইটা আলাদা। মনে রাখবা আমরা ছোটবেলায় কি করতাম, ওই যে কিউট শ্যাম্পু এরকম করতাম না, তাই না? বা কিউট জেল, কিউট লোশন, এগুলো আমরা কোথায় ইউজ করি? ত্বকে। এই জন্য মনে রাখবা, মানে মনে রাখার জন্য বললাম যে ত্বকীয় বা কিউটিকুলার কিন্তু সেম। ওকে, সেম, কিউটিকুলার এবং ত্বকীয় প্রচ্ছেদন সেম। আমি প্রভাবকটা বাদ দিয়েছি, একবারে পড়াবো, তাই লাস্টে পড়াবো। হ্যাঁ আচ্ছা, এরপর আসো লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকল হচ্ছে তোমার কাণ্ডের যে লেন্টিসেল থাকে ওইটা দিয়ে যে প্রচ্ছেদন হয়। ওকে, তাহলে দেখো প্রচ্ছেদন 3 প্রকার। পত্ররন্ধ্রীয় প্রক্রিয়া যেটা হয় সেটা পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। ত্বক বা কিউটিকল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন। আর কাণ্ডের লেন্টিসেল দিয়ে যে প্রচ্ছেদন হয় সেটাকে বলা হয় লেন্টিকুলার প্রচ্ছেদন। ক্লিয়ার? ওকে, এখন যে লাইনগুলো আপু বলবো সেগুলা দাগাবা। সবচেয়ে বেশি প্রচ্ছেদন পত্ররন্ধ্রীয় প্রক্রিয়ায় হয়, তাহলে সেটা কত ভাগ? শতকরা 95 থেকে 98। এখন তোমরা সবাই বলবা আপু আরেক জায়গায় আছে 90 থেকে 95, তাই না? তোমার অপশনে যেটা থাকবে তুমি সেটাই অ্যানসারে দাগাবা। তোমার অপশনে যদি 90 95 থাকে এটা দাগাবা, আর যদি 95 98 থাকে ওইটা দাগাবা। দুইটা একসাথে থাকবে না, আর থাকলে 90 95 দাগাবা। বোঝা গেছে? দুইটা একসাথে থাকার চান্স খুবই কম। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলো, তাহলে প্রচ্ছেদনের প্রধান অঙ্গটা কি? পাতা। ওকে, এটাই তোমার জন্য জানা দরকার ছিল। বোঝা গেছে? ডান। এইবারে আসো ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন। একই জিনিস, কি দিয়ে হবে? ত্বক বা কিউটিকল দিয়ে হবে। পাতার উপরে বা বহিত্বকের উপরে কিউটিন নামক যে একটা অভেদ্য জিনিস থাকে না, অভেদ্য, যেটা ভেদ করে যাওয়া যায় না, সেটাই হলো কিউটিন। ওকে, তাহলে কিউটিন কি? একটা স্নেহ জাতীয় পদার্থ। তোমাকে যদি বলে কাইটিন না কিউটিন, তোমার অ্যান্সার কি হবে বলো তো? কিউটিন। কাইটিন ছত্রাকের কোষ প্রাচীর, আর কিউটিন ওই যে কিউট শ্যাম্পু, এটা দিয়ে মনে রাখবা। তাহলে কিউটিন হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ, আর কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। এটা কখনোই ভুল করা যাবে না। ওকে, কাইটিন কিউটিন ভুল করা যাবে না। তাহলে কিউটিকুলার প্রচ্ছেদন কিসের মধ্য দিয়ে হয়? কিউটিকল দিয়ে মধ্যে দিয়ে হয়। কিউটিকলটা কি? কিউটিন নামক পদার্থ দিয়ে তৈরি। কিউটিনটা কি? একটা লিপিড জাতীয় পদার্থ। ওকে ডান, ঠিক আছে। ওকে,
লেন্টিসেল কি? লেন্টিসেল হচ্ছে গাছের বাকল বলে না, এইটাই, আর কিছু দরকার নেই, বাকল। এইবারে দেখো লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকুলারটা কি? কাণ্ডের উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে, জাস্ট মনে রাখবা, কাণ্ডের কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেলের সৃষ্টি হয়। এই লেন্টিসেল দিয়ে যে প্রচ্ছেদন হয় সেটা হলো লেন্টিকুলার প্রচ্ছেদন। অতি অল্প পরিমাণে লেন্টিকুলার প্রচ্ছেদন হয়, দেখো মাত্র 1%, ওকে, মাত্র 1%। বোঝা গেছে? এতটুকু জানলেই তোমার জন্য এনাফ, ওকে। এখন তুমি আপুকে বলো তো, দেখো পত্ররন্ধ্র প্রক্রিয়ায় পুরো 90-95, ইভেন 95-98 ভাগ প্রচ্ছেদন হয়ে যাচ্ছে, তাহলে আলাদা করে বাকি দুইটা প্রচ্ছেদনের কেন দরকার ছিল? না হলেও তো হইতো, তাই না? কারণ অল্প পরিমাণে হয়। কেন হয় আমি বলি। পত্ররন্ধ্র হচ্ছে আমাদের মতো, হ্যাঁ, আমরা যেমন কি হয়, সকালে খুব ফ্রেশ থাকি, বিকালে একটু টায়ার্ড হয়ে যায়, রাতে কি হয়, ঘুমাই যায় টায়ার্ড হয়ে। পত্ররন্ধ্র রাতের বেলায় বন্ধ থাকে, অর্থাৎ রাতের বেলা ও কাজ করতে পারে না। বোঝা গেছে? কিন্তু তো ধরো এখন কোন একটা শুষ্ক জায়গায় গেছে, ওখানে রাতের বেলা প্রচ্ছেদন চালাতেই হবে, না হলে উদ্ভিদের জন্য ক্ষতি হয়ে যাবে। এখন রাতের বেলায় যদি আমাকে চালাতেই হয়, ঠিক আছে, তখন আমি দিন রাত 24 ঘন্টা যদি চালাতে চাই, কোন প্রচ্ছেদন চালাবো? এই বাকি দুইটা প্রচ্ছেদন, এই যে ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন অথবা লেন্টিকুলার প্রচ্ছেদন। এই যে দেখো, দিবারাত্রি সমভাবে লেন্টিকুলার প্রচ্ছেদন চলতে থাকে। দেখছো এই লাইনটা? দিবারাত্রি মানে সকাল রাত সব সময়। আবার দেখো এই যে কিউটিকুলারে দেখো, অত্যধিক শুষ্কাবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, মানে মরুজ অঞ্চলে অনেক কি বলে বৃষ্টিপাত নাই, শুষ্ক, তখনও এই ত্বকীয় প্রচ্ছেদন চলতে পারে। ওকে, তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি দিবারাত্রি 24 ঘন্টা কোন প্রচ্ছেদন চলতে পারে, অ্যান্সার কি হবে? আপুকে বলো, আমি এর মধ্যে একটু আমার বলে দিচ্ছি কি কি পড়িয়েছি। প্রচ্ছেদন থেকে তুমি সংজ্ঞাটা পড়বা, পানি বাষ্পাকারে বের হয়ে যায়, কে এটাকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন এবং কার মাধ্যমে প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়, জ্ঞানং পটোমিটার। ওকে, ডান। প্রচ্ছেদন কয় প্রকার? 3 প্রকার। সবচেয়ে বেশি প্রচ্ছেদন কোন প্রক্রিয়া হয়? পত্ররন্ধ্রীয়, যেটা অপশনে থাকবে 95-98 বা 90-95, ওইটাই তুমি দাগাবা। ওকে, আর প্রচ্ছেদনের প্রধান অঙ্গ পাতা। কিউটিকুলার প্রচ্ছেদন কিউটিকল দিয়ে হয়। কিউটিন কি? একটা স্নেহ জাতীয় পদার্থ। আর লেন্টিকুলার প্রচ্ছেদন কি দিয়ে হয়? কাণ্ডের কর্ক টিস্যুর সেকেন্ডারি বিভাজনের ফলে, ওকে, যেটাকে লেন্টিসেল বলে। আর পত্ররন্ধ্র প্রচ্ছেদন যেহেতু দিনরাত্রি 24 ঘন্টা চলতে পারে না, এই জন্য ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন ইম্পর্টেন্ট অথবা লেন্টিকুলার প্রচ্ছেদনও ইম্পর্টেন্ট। এর মধ্যে যদি আমি জিজ্ঞেস করি দিনরাত্রি 24 ঘন্টা কোন প্রচ্ছেদন চলবে, অ্যান্সার হবে লেন্টিকুলার প্রচ্ছেদন। সবাই অ্যান্সার করতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন আসো, থ্যাংক ইউ লেন্টিকুলার যারা লিখেছো সবাইকে থ্যাংক ইউ। এখন আসো, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন আর ত্বকীয় প্রচ্ছেদনের মধ্যে পার্থক্য, এটা আমার পড়ানোর কোনো দরকার নেই, তোমরা সবাই পারবা, তারপর একটু বলে দিচ্ছি। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন দেখো, এই ছকের মধ্যে আছে 95-98, যেহেতু ছকে আছে 95-98টাই, আমি একটু আগে 90-95 বলেছিলাম, 90-95 না, 95-98, কারণ ছকে এটা আছে। ওকে, এটা আগে ছিল না, যেহেতু এই বইয়ে 95-98% ছকে আছে। তো তুমি যদি দুইটাই অপশনে থাকার কথা না, বারবারও বলছি, তারপরও যদি ইনকেস থাকে 95-98%ই দাগাবা। ওকে, আর ত্বকীয় প্রচ্ছেদনের হার আরো কম, মাত্র 2-5%। ওকে, আর যেহেতু পত্ররন্ধ্র প্রচ্ছেদন, এটা অবশ্যই রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, এটা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত না। এগুলা তোমরা এমনিই পারবা। ওকে, এটা আমি আর পড়ালাম না। এখন আসো, পত্ররন্ধ্রটা কি? এই যে আমরা এত পত্ররন্ধ্র প্রচ্ছেদন করলাম, পত্ররন্ধ্র জিনিসটা কি? পত্ররন্ধ্র হচ্ছে এই ছবিটার চেয়ে, আমি এখানে একটা ছবি আঁকি, দেখো বুঝো কিনা। এই যে একটা, এটা হলো একটা পত্ররন্ধ্র, এটা হচ্ছে রক্ষী কোষ, এই যে প্রজাপতির মতো। হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে সব, আচ্ছা একটু দাঁড়াও, এই যে দেখো, এটা হলো একটা পত্ররন্ধ্র। হ্যাঁ, আর এই যে পাশে আমি দুইটা বাটারফ্লাইয়ের মতো আঁকলাম, এরা হলো রক্ষী কোষ। আর রক্ষী কোষের বাইরে যে এই যে এগুলো রাখতেছি না পাপড়ির মতো, এগুলা হচ্ছে সেকেন্ডারি কোষ। ওকে, তাহলে আমরা এই যে জিনিসটা, হ্যাঁ, এই যে ছিদ্রটা, এটাই হলো পত্ররন্ধ্র। তাহলে কি দ্বারা নিয়ন্ত্রিত হবে? অবশ্যই রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত। মানে এইভাবে চিন্তা করবা, একটা দরজাকে তুমি লাগাতে গেলাম, ঠিক আছে, দরজা লাগাও না তোমরা, দরজার মাঝখানে যে ফাঁকাটা থাকে একটু, সেটাই হলো পত্ররন্ধ্র। আর দরজার যে দুইটা কপাট, এই যে দুইটা দরজা লাগালা, এই দুইটা হলো রক্ষী কোষ। আর দরজার বাইরে যে তোমার ওয়ালটা থাকে না, ওয়াল, দেয়াল, সেটা হলো তোমার সেকেন্ডারি কোষ বা সহকারী কোষ। ক্লিয়ার সবাই? এতটুকু বুঝছো কিনা একটু বলবা, নাহলে কিন্তু
এগুলা একটু বলো আপুকে বুঝছো কিনা, নাহলে কিন্তু তুমি পরে পত্ররন্ধ্র খোলা বা বন্ধের ব্যাপারটা বুঝবা না। ওকে, মানে আমি আবার বলি, দরজার সাথে কল্পনা করো, আমরা দরজাটা কপাট লাগাই না, লাগালে মাঝখানে যে ছিদ্রটা থাকে সেটা পত্ররন্ধ্র, দরজাটা হলো রক্ষীকোষ, আর দরজার বাইরে যে তোমার ঘরের দেয়াল, দেয়ালের দিকে তাকাও, ওই চারপাশের যে দেয়াল নিচে ফ্লোর, সেগুলো সেকেন্ডারি কোষ। ওকে, এইভাবে চিন্তা করলে জিনিসটা বোঝা অনেক সহজ। ওকে, আচ্ছা তাহলে আমি এখন পত্ররন্ধ্র পড়া। ওকে, থ্যাংক ইউ। যাদের পুরনো বই, টেনশনের কিচ্ছু নাই, নতুন বই কিনো, তবে আমরা তো আপলোড দিয়েই দিব, টেনশন করবা না। ওকে, এখন পত্ররন্ধ্র থেকে কি কি পড়তে হবে। পত্ররন্ধ্র পাতায় কতটুকু থাকে সেটা পড়তে হবে। প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে, এই লাইনটা দাগাবা। ওকে, এই 1000 থেকে 60,000 এই লাইনটা দাগাবা। পত্ররন্ধ্রের গঠন আমি যেটা বলে দিছি ওইটা জাস্ট ছবি দেখে পড়ে নিবা, পড়ার এরকম কিছু নাই। ইম্পর্টেন্ট হচ্ছে পরের পেজে আসো, আমি কি বলেছি, পত্ররন্ধ্র আমাদের মতো সকাল 10টা 11টা আর বিকাল 2টা 3টায় ও পুরোপুরি খোলা থাকে, মানে পূর্ণ খোলা থাকে। অন্যান্য সময় টায়ার্ড থাকে, মানে আংশিক খোলা থাকে। আর রাতের বেলায় ও ঘুমায় যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়। রাতের বেলা আমরা সবাই দরজা বন্ধ করে দেই না, ঠিক সেরকম পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। রাতে অফ থাকে, 10টা 11টা বিকাল 2টা 3টায় পুরোপুরি খোলা থাকে, অন্যান্য সময় অল্প একটু খোলা থাকে। ওকে, এরপর আসো পত্ররন্ধ্রের কাজ। দেখো একটা জিনিস, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদের প্রধান 3টি শারীরবৃত্তীয় কাজ, অর্থাৎ শ্বসন, সালোক সংশ্লেষণ। এই চ্যাপ্টারে খনিজ লবণ পরিশোষণ ছাড়া বাকি যে 3টা প্রক্রিয়া আছে, 3টা প্রক্রিয়াতেই পত্ররন্ধ্র অংশগ্রহণ করে থাকে। ওকে, তাহলে এই কাজগুলা একটু পড়ে নিবা। ওকে, কাজগুলা একটু পড়ে নিবা, বুঝতে পারছো? সাউন্ড প্রবলেম হচ্ছে আবার? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে না? ক্লিয়ার সবাই? আমার এখানে তো ক্লিয়ার দেখাচ্ছে, একটু দাঁড়াও। আচ্ছা, পত্ররন্ধ্রের কাজগুলা কি কি আমি যেটা বললাম, খনিজ লবণ পরিশোষণ ছাড়া বাকি যে টপিকগুলা পড়ছি, এই বাকি টপিকগুলা সবগুলাতেই পত্ররন্ধ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্ট অপশনটা আমাকে একটু বলো তো, লুকায়িত পত্ররন্ধ্র, মানে যে পত্ররন্ধ্র লুকিয়ে আছে সে প্রচ্ছেদনের হার বাড়াবে না কমাবে? অবশ্যই কমাবে, কারণ ও তো লুকানো, তাই না? ও তো প্রচ্ছেদন ঠিক মতো করতে পারছে না। এই লুকায়িত পত্ররন্ধ্র তুমি কোন চ্যাপ্টারে পড়েছো আপুকে জানাবা, মানে কোথায় পড়েছো? আমি এক জায়গায় পড়িয়েছি, দেখি পারো কিনা। আচ্ছা ক্লিয়ার আছে তো? আমি আচ্ছা ঠিক আছে, দেখি পারো কিনা বলো। লুকায়িত পত্ররন্ধ্র তুমি প্রচ্ছেদনের কোন চ্যাপ্টারে পড়েছো? প্রচ্ছেদন না, সরি, কি বললাম, কোথায় পড়েছো? কোথায় পড়েছো দেখি পারো কিনা, ঠিক আছে? টিস্যু সিস্টেমে পড়েছো? টিস্যুতে না, আচ্ছা এটা আমি তোমাদের এখনো পড়াইনি, এজন্য পারতেছো না। আমি বলি, এটা হচ্ছে তোমার লাস্ট চ্যাপ্টারটা আছে না, ওই যে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, ওখানে মরুজ উদ্ভিদের এরকম লুকায়িত পত্ররন্ধ্র আছে, ঠিক আছে? অর্থাৎ পত্ররন্ধ্র লুকিয়ে থাকে, ওই জন্য তোমার এদের প্রচ্ছেদন হার কম হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবে, এটাতে স্টার্ট দিয়ে রাখো। লুকায়িত পত্ররন্ধ্র কাদের থাকে? মরুজ উদ্ভিদের, কারণ ওদের প্রচ্ছেদন হার যাতে কম হয়। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবারে আসো আমরা পড়বো পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়ার কৌশল। আচ্ছা আর বলতে হবে না, এখন আসো পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়ার কৌশল আমরা পড়বো। একটু খেয়াল করে শোনো, এই যে এত এত লেখা আছে সব কিন্তু তোমাদের পড়তে হবে না, আপু যা বলবো শুধু সেগুলা পড়বা। দেখো, কখন পত্ররন্ধ্র খুলে আর কখন পত্ররন্ধ্র বন্ধ হয়। আমরা বলছি সকাল বেলায় খোলা থাকে, রাতের বেলা অফ হয়ে যায়, তাই না? এখন দেখো, পত্ররন্ধ্রের খোলা আর বন্ধ কিসের উপরে নির্ভর করে? রক্ষী কোষদ্বয়ের স্ফীতি মানে ফুলে যাওয়া অথবা শিথিল অবস্থার উপরে নির্ভর করে। আমি তো বলেছি রক্ষী কোষ মানে দরজা, তাই না? তাহলে দরজা তুমি লাগাচ্ছ নাকি দরজা টেনে ধরছো, ওইটার উপর ডিপেন্ড করে তোমার পত্ররন্ধ্র খুলবে বা অফ হবে। বোঝা গেছে? এখন এই লাইনটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই যে কালো বক্স করে একটা লাইন আছে সেটা। আমি তোমাদেরকে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো, কেউ কোনো কথা বলবা না, ঠিক আছে? একটু দেখো,
এই যে এই ছবিটার দিকে তাকাও, আমি এই ছবিটা একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো খোলা পত্ররন্ধ্র যেটা, এটার দিকে তাকাও, ঠিক আছে? দেখো এই যে কালো জিনিসটা মানে সাদা জিনিসটা, এটা হচ্ছে খোলা রন্ধ্র, ওকে। আর এই যে সাদার পাশে এই যে কালোটা দেখতে পাচ্ছ, এটা হলো রন্ধ্র সংলগ্ন প্রাচীর, রন্ধ্র সংলগ্ন প্রাচীর, ঠিক আছে? কোষ প্রাচীর চ্যাপ্টারে তোমরা পড়ছো যে রন্ধ্র সংলগ্নর মধ্যে মানে প্রাচীরের মধ্যে কি থাকে, মাইক্রোফাইব্রিল। কিভাবে থাকে? এরকম আড়াআড়ি ভাবে, এরকম আড়াআড়ি, সোজা না, আড়াআড়ি ভাবে থাকে। ক্লিয়ার? আমি আবার বলি, এটা একটা খোলা রন্ধ্র, এটা রন্ধ্র সংলগ্ন প্রাচীর, এখানে মাইক্রোফাইব্রিল আড়াআড়ি ভাবে থাকে, ঠিক আছে? আর এটা হলো রক্ষী কোষ, এটা হলো সহকারী কোষ। এখন দেখো আমি পড়াবো কেন খুলে আর কেন বন্ধ হয়, বা কখন খুলে কখন বন্ধ হয়। দেখো এই যে আমি এই যে দেখাচ্ছি, এখানে রক্ষী কোষের ভেতরে পানি আসলো, ঠিক আছে? পানি বাইরে থেকে রক্ষী কোষের ভিতরে আসলো, আসলে কি হবে, রক্ষী কোষ বেলুনের মতো ফুলে যাবে, ঠিক আছে? এখানেও ফুলে গেল, এখান থেকেও পানি আসলো, এখানেও ফুলে গেল। ক্লিয়ার? ফুলে গেলে কি হবে, একটা আরেকটাকে ধাক্কা দিবে না, মানে ও ওকে ধাক্কা দিবে, ও ওকে ধাক্কা দিবে। দরজার কথা চিন্তা করো, ধাক্কা খেয়ে কথা বন্ধ হয়ে যাওয়ার কথা না, কিন্তু বন্ধ হবে না। কেন হবে না? এই যে কথাটা, রন্ধ্র সংলগ্ন যে মাইক্রোফাইব্রিল মানে প্রাচীরের যে মাইক্রোফাইব্রিল, সেটা আড়াআড়ি ভাবে বিন্যস্ত। বোঝা গেছে? এই জন্য যখন এদিকে ধাক্কা দিবে, ও ওকে উল্টা ধাক্কা দিবে। বুঝতে পারছো? উল্টা ধাক্কা দিবে, এই যে উল্টা ধাক্কা দিলে এই রন্ধ্রটা খুলে যাবে। ওকে, বুঝছো? আচ্ছা, বুঝছো কিনা আপুকে একটু বলো। এই জিনিসটা যদি বুঝো তাহলে তোমরা এই লাইনগুলা বুঝবা। আমি আবার বলি, দেখো যে কোনো একটা আমরা বুঝবো, খোলা অথবা বন্ধ। আমি খোলাটা বুঝাচ্ছি, তাহলে বন্ধটা এটার অপোজিট হবে। আবার একটু আমি ইরেজ করে আবার বুঝাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা খোলা রন্ধ্র, হ্যাঁ, এই যে খোলা রন্ধ্র। আর এই যে কালো যে হেডিং শেডটা, এটা হচ্ছে রন্ধ্র সংলগ্ন প্রাচীর, যেটার মাইক্রোফাইব্রিল কিভাবে বিন্যস্ত, আড়াআড়ি ভাবে বিন্যস্ত, মানে যে এইভাবে বিন্যস্ত, ঠিক আছে? আড়াআড়ি ভাবে। তাহলে এই রক্ষী কোষের ভিতরে যখন পানি আসে, আবার এই রক্ষী কোষের ভিতরেও যখন পাশাপাশি দুইটা রক্ষী কোষের মধ্যে পানি আসলো, রক্ষী কোষ দুইটা ফুলে যাওয়ার কথা, তাই না? ফুলে গেলে ওরা এই কালো প্রাচীরকে ধাক্কা দিবে, এই প্রাচীরকে ধাক্কা দিবে, তখন রন্ধ্র কি হবে, বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে রন্ধ্র কি হচ্ছে, খুলে যাচ্ছে। তাহলে এই জিনিসটাই তোমাদের এখানে লেখা আছে। তোমরা পরীক্ষার হলে এত কিছু মনে রাখতে পারবা না, এজন্য জাস্ট মনে রাখবা অন্ত অভিস্রবণ মানে রক্ষী কোষের ভিতরে যখন পানি আসে তখন আমরা সেটাকে বলবো অন্ত অভিস্রবণ। ওকে, আচ্ছা আমি আবার বলি, দেখো ক্লিয়ার করে শোনো। রক্ষী কোষের ভিতরে এই যে পানি আসলো, আবার এই রক্ষী কোষের ভিতরেও পানি আসলো, এটাকে বলা হয় অন্ত অভিস্রবণ, মানে পানিটা অন্তস্থ হলো। ওকে, আর পানি বের হয়ে গেলে বহি অভিস্রবণ। জাস্ট মনে রাখবা অন্ত অভিস্রবণ মানে হচ্ছে অতে ওপেন। ওকে, অন্ত অভিস্রবণ মানে লিখে রাখো এটার উপরে, অতে খোলা বা মানে অতে ওপেন বা খোলা, জাস্ট এতটুকু মনে রাখো। ক্লিয়ার? কেন ওপেন হচ্ছে আমি দেখো এই লাইনটা পড়াই, তাইলে বুঝবা। আবার বলি, এই যে রক্ষী কোষ যেগুলো আছে, হ্যাঁ, ওদের মধ্যে যখন অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি আসে তখন রক্ষী কোষ দুইটা কি হয়, ফুলে যায়। তাহলে রক্ষী কোষকে চাপ দেওয়ার মানে রক্ষী কোষটাকে কোষ প্রাচীরকে চাপ দেওয়ার কথা না, রন্ধ্র সংলগ্ন প্রাচীর চাপ দেয়, কিন্তু তারা বন্ধ হয় না, উল্টা কি হয়, তারা উল্টা ধাক্কা দিয়ে রন্ধ্রটা খুলে যায়। কেন খুলে যায়? কারণ এই পার্শ্ব প্রাচীরটা অনেক পুরু, ওই যে গন্ডারের চামড়ার মতো, তুমি যত কথাই বলো কোনো কিছুই কাজে লাগবে না, তোমার কথা আবার সে তোমাকে ফিরাই দিবে, এটা মনে রাখবা। আর মাইক্রোফাইব্রিল যেটা কোষ প্রাচীরের মধ্যে, মাইক্রোফাইব্রিল তোমরা কোষ প্রাচীরে পড়ছো, সেটা আড়াআড়ি ভাবে বিন্যস্ত থাকায় এরা উল্টো দিকে বুঝে যায়, বেঁকে যায়। ক্লিয়ার? এই জন্য রন্ধ্রটা খুলে যায়। তাহলে এইটার যে অপর প্রক্রিয়া, সেটার জন্য কি হবে, রন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। বুঝছো? এটা সত্য মিথ্যায় তোমাদের দিবে, তোমাদের পরীক্ষার হলে মাথা অনেক টেনশনে থাকে, এত কিছু তোমরা মাথায় তখন খেলাইতে পারবা না। বুঝছো? যে কোনটা খুলে যাচ্ছে, কোনটা বন্ধ হচ্ছে, কোনটা অন্ত, তুমি এই জন্য তুমি জাস্ট মনে রাখবা অন্ত অভিস্রবণ মানে হচ্ছে ওপেন, আর বহি অভিস্রবণ মানে হচ্ছে বন্ধ। ক্লিয়ার? তাহলে যখন অন্ত অভিস্রবণ হবে তখন ওপেন হবে রন্ধ্র, আর যখন বহি অভিস্রবণ হবে তখন বন্ধ হবে রন্ধ্র। কেন হবে? কারণ পার্শ্ব প্রাচীর অনেক পুরু, মানে রন্ধ্র সংলগ্ন প্রাচীর অনেক পুরু, আর মাইক্রোফাইব্রিল কিভাবে বিন্যস্ত, আড়াআড়ি ভাবে বিন্যস্ত। ক্লিয়ার সবাই? বুঝছো কিনা আপু একটু বলো তো দেখি।
এটা বুঝেছো কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে জাস্ট এটাই মনে রাখবা যে দেখো আমি এখানে একটু ছবি এঁকে দেখাই আবার। এই যে রন্ধ্রটা আর এইটা হলো রন্ধ্র সংলগ্ন প্রাচীরটা। হ্যাঁ, আচ্ছা, এই প্রাচীরটা অনেক পুরু আর এটার মাইক্রোফাইব্রিল আড়াআড়ি ভাবে বিন্যস্ত, এই যে এইভাবে বিন্যস্ত। ওকে, আর এটা হলো ওর পাশে রক্ষী কোষ। তাহলে রক্ষী কোষের ভিতরে যখন পানি আসলো, আমি কোন অভিস্রবণ বলবো? অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণের ফলে রক্ষী কোষটা কি হবে? ফুলে যাবে। আবার এখানেও আসলো, ও ফুলে গেল। ওদের এই প্রাচীরকে ধাক্কা দেওয়ার কথা, কিন্তু গন্ডারের চামড়া, ও ধাক্কা না খেয়ে ওদেরকে উল্টা ধাক্কা দিবে, তখন রন্ধ্রটা খুলে যাবে। জাস্ট মনে রাখবা অন্ত অভিস্রবণের ফলে ওপেন হবে, বহি অভিস্রবণের ফলে বন্ধ হবে। ক্লিয়ার? ডান, থ্যাংক ইউ। এইবারে আসো, আমরা সক্রিয় পরিশোষণের কিছু মতবাদ করেছিলাম। নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ, বহি অভিস্রবণে কিভাবে বন্ধ হয়? জাস্ট অপোজিট। রক্ষী কোষ থেকে পানি বের হয়ে যায়, রক্ষী কোষগুলা চুপসে যায়। চুপসে গেলে কি হয় বলতো? এই যখন চুপসে যাচ্ছে তখন এই প্রাচীরগুলা, ওরা যেটা বন্ধ ছিল ওরা আবার আগের অবস্থায়, মানে সরি, যেগুলা খুলে ছিল চুপসে যাওয়ার ফলে ওরা আবার আগের অবস্থায় চলে আসে, তখন রন্ধ্রটা বন্ধ হয়ে যায়। ওকে, এইটাই। এইবারে দেখো আমরা কতগুলা কি বললাম, সক্রিয় পরিশোষণের মতবাদ পড়লাম, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ পড়লাম। এখন আমরা যেটা পড়বো সেটা হলো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ে কি কি মতবাদ আছে সেটা। কালো অংশটা কি পার্শ্ব প্রাচীর? ইয়েস, কালো অংশটাই হচ্ছে পার্শ্ব প্রাচীর। আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এই যে দেখো, ছবিটা খেয়াল করে শোনো, এই খেয়াল করে দেখো, সরি, এটা সাদা অংশটা হচ্ছে খোলা রন্ধ্র, কালো যে অংশটা আছে এটাই হচ্ছে, এই যে দেখো, পুরু অন্তঃপ্রাচীর, ঠিক আছে, বা পার্শ্ব প্রাচীর। এই যে পুরু অন্তঃপ্রাচীর। আর পাতলা বহিঃপ্রাচীর, ওটা তো তোমার দরকার নাই জানার, বোঝাও লাগবে না। এই যে গোল গোল দাগ দিয়ে, এটা হচ্ছে আমাদের রক্ষী কোষ, আর চারপাশে যে পাপড়ির মতো সেগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কোষ। ওকে, তোমার জন্য জানা লাগবে যেটা, সেটা হলো যে কখন অন্তঃবিস্রবণে খুলবে, মানে অন্তঃবিস্রবণে খুলবে নাকি আর বহিঃবিস্রবণে বের হবে নাকি। ওকে ওকে, এইবারে আসো, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ে কতগুলা মতবাদ আছে। পত্ররন্ধ্র লিখতে কয়টা অক্ষর লাগে বলো তো? 4টা। তাহলে পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ে কয়টা মতবাদ আছে? 4টা। এভাবে আমরা মনে রাখবো। হ্যাঁ, সক্রিয় ছিল 3টা, নিষ্ক্রিয় ছিল 4টা, পত্ররন্ধ্রের মতবাদ আবার 4টা। এই মতবাদগুলো অনেক কিছু লেখা আছে, দেখো কত কিছু লেখা আছে। এগুলো কি তোমার এত পড়ার সময় আছে? বলো নাই। এজন্য আপনি যা যা বলবো সেটা খালি মনে রাখবা। দেখো বিজ্ঞানী ভন মল, হ্যাঁ ওনার নাম হচ্ছে ভন মল, উনি খুবই পচা একটা মতবাদ দিয়েছে। মতবাদটা কি দেখো, রক্ষী কোষের স্ফীতির পরিবর্তনই পত্ররন্ধ্র খোলা বন্ধর প্রধান কারণ। মানে রক্ষী কোষ ফুলে যাওয়া আর রক্ষী কোষ চুপসে যাওয়াই হচ্ছে পত্ররন্ধ্র খোলার বন্ধর কারণ। এটা তো তুমিও জানো, এটা আমিও জানি, সবাই জানি। তোমার নাম, ধরো আমি যদি এই মতবাদ দিতাম, আমার নাম কি হইতো বলতো? ভন নিশি হয়ে যেত, তাই না? আমার নামও বিজ্ঞানী হয়ে যেত। এই জন্য এই মতবাদ তোমরা পড়ার দরকার নাই, মানে এটা এমনিই পারবা মনে রাখতে। বোঝা গেছে? তাহলে ভন মলের মতবাদ সবচেয়ে ইজি এবং সবচেয়ে সহজ মতবাদ। দ্বিতীয় যে মতবাদটা লয়েডের মতবাদ, এটার আরেকটা নাম স্টার্চ সুগার মতবাদ। ওকে, এখানে জাস্ট তোমাকে যেটা জানতে হবে, যখন তুমি কোনো মতবাদে অভিশ্রবণিক চাপ কথাটা পাবা, তখনই তুমি সেটা কার মতবাদ বলবা বলতো? লয়েডের মতবাদ। ওকে, আমি আবার বলি, যখন তুমি কোনো মতবাদে অভিশ্রবণিক চাপ কথাটা পাবা, তখন সেটা হবে লয়েডের মতবাদ, যার আরেকটা নাম স্টার্চ সুগার মতবাদ। এই এত এত জিনিস যে লেখা আছে এগুলা পড়ার দরকার নাই। এবার আসো, বিজ্ঞানী সাইরি কি বলেছেন? বিজ্ঞানী সাইরি বলেছেন পিএইচ এর কথা। মানে এই যে একটা পিএইচ এর তারতম্য হয় রক্ষী কোষের ভেতরে, এই যে দেখো এই বিক্রিয়াটার কথা একটু চিন্তা করো, জাস্ট একটু দেখো, এটা মানে বুঝতে হবে বা এটা দেখে কিছু হবে এমন কিছু না। অদ্রবণীয় শ্বেতসার ফসফেট মিলে এই যে পিএইচ এর তারতম্যের ফলে এই যে গ্লুকোজটা তৈরি হলো, এই গ্লুকোজটা হলো একটা হাইড্রোফিলিক পদার্থ, মানে যেটা পানিকে আকৃষ্ট করে। বোঝা গেছে? পানিকে আকৃষ্ট করে কিসের মধ্যে? রক্ষী কোষের ভেতরে। তাহলে এই যে দ্রবণীয় চিনি তৈরি হলো, মানে এই যে পিএইচ এর তারতম্য, এটার ফলে রক্ষী কোষ খোলা, মানে পত্ররন্ধ্র খুলে বা বন্ধ হয়। ওকে, তাহলে এই জিনিসের কোনো দরকার নেই, জাস্ট মনে রাখবা পিএইচ এর কথা নিয়ে যখন আমরা কোনো মতবাদ বলবো তখন সেটা হবে হলো সাইরির মতবাদ। ওকে, বুঝছো? ডান। লাস্ট যে মতবাদ আছে এটা হলো আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। ঠিক আছে, আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ।
এই মতবাদ কে দিয়েছে? ইমামুরা, নট চিগাম্বুরা, তাই না? এটা অনেকে ভুল করে, এটা হচ্ছে ইমামুরা। ওকে, আমার সবসময় যখন পড়তাম আমার মনে হতো এটা চিগাম্বুরা না, এটা হলো ইমামুরা। উনি যেহেতু এটা পথে প্রোটন প্রবাহ, তাহলে এখানে কোন আয়নের কথা উল্লেখ আছে? পটাশিয়াম আয়ন। ওকে, কোন আয়নের কথা? পটাশিয়াম। এখন দেখো উনি যে এত কিছু বলছে, এত কিছু তোমার পড়ার দরকার নাই, তুমি জাস্ট আমি একটু আগে যা বলছিলাম সেটা একটু মনে করো, তাহলে দেখবা এটা পারবা। এই যে দেখো, এই যে পত্ররন্ধ্র খোলা, তাহলে কোন অভিস্রবণ হবে? খোলা মানে কি বলতো? ওপেন। কোন অভিস্রবণ? অন্ত অভিস্রবণ। তাহলে আমি এই মতবাদটা কিভাবে ব্যাখ্যা করব? দেখো, বাইরে থেকে পানি আসলো মানে অন্ত অভিস্রবণ হবে, হ্যাঁ। আর যেহেতু এটা প্রোটন প্রবাহ মতবাদ, পটাশিয়াম আয়ন, তাই পানির সাথে পানি একা আসবে না, পটাশিয়ামও আসবে। ওকে, আর পানি যখন আসে তখন যদি অন্ত অভিস্রবণ হয়, তাহলে পটাশিয়াম আসলেও কি হবে? অন্ত অভিস্রবণ। তাহলে অতে অন্ত অভিস্রবণ পত্ররন্ধ্র কি হবে বলো তো? ওপেন। আবার যাবে তখন সে একা বের হবে না, ও কাকে নিয়ে বের হবে? এই পটাশিয়ামটাকে নিয়েই বের হবে। আর পটাশিয়ামটাকে নিয়ে বের হলে কোন অভিস্রবণ হবে? মানে বের হয়ে যাওয়া মানে কি? বহি অভিস্রবণ। তাহলে পত্ররন্ধ্র খোলা না বন্ধ? বন্ধ। ক্লিয়ার সবাই? বুঝছো কিনা আপুকে একটু বলো তো দেখি, একটু বলো যে বুঝেছো কিনা। তাহলে এই যে আমি এতগুলা কথা বললাম, ঠিক আছে, এই সবগুলা জিনিসই তোমাদের এইখানে দিয়ে দেয়া আছে, সেটা হলো তোমাদের এই কম্পেনিয়ন বুকে। ক্লিয়ার? এই কম্পেনিয়ন বুকটাতে আসো। এই যে তাহলে পত্ররন্ধ্র খোলার বন্ধ নিয়ে আমার পড়তে হবে যে জিনিসটা, আসলে প্রথমে একজন মতবাদ হচ্ছে ভনমল দিয়েছেন, উনি বলেছেন রসস্ফীতির পরিবর্তন, তাই না? এক। 2 নাম্বার স্টার্চ সুগার মতবাদ কে দিয়েছিল? এফিলয়েড, ওখানে কি ছিল? অভিস্রবণিক চাপ। 3 নাম্বার মতবাদ দিয়েছিল সাইরি, কিসের কথা বলেছেন? পিএইচ এর কথা। পিএইচ এর মান যদি কম হয় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, কম হলে বন্ধ। আর পিএইচ এর মান যদি 7 হয় পত্ররন্ধ্র কি হবে? খুলবে। আর আধুনিক যে মতবাদটা সেটা দিয়েছেন ওই যে চিগাম্বুরা দিয়ে মনে রাখতে বলেছি, ইমামুরা। উনি কোন আয়নের কথা বলেছে? পটাশিয়াম, যেহেতু প্রোটন প্রবাহ, পটাশিয়াম। ওকে, এখানে একটা স্পেশাল ইনফরমেশন আছে, পানির অভাবে কোন অ্যাসিড ক্ষরিত হয়? অ্যাবসিসিক অ্যাসিড। ওকে, ডান। তাহলে আশা করি কি কি পড়তে হবে এখান থেকে কারো কোনো কনফিউশন নাই। ওকে ওকে, তাহলে এখন আমাকে একটা জিনিস বলো তো, প্রোটন প্রবাহ মতবাদ আমরা প্রস্বেদনের মতবাদে পড়লাম, তাই না? আর প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আমরা কোথায় পড়েছিলাম বলো তো দেখি? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আমরা কোথায় পড়েছিলাম? বুঝেছো কিনা দেখি, আপুকে একটু রিপ্লাই দাও দেখি বুঝছো কিনা। প্রোটন প্রবাহ মতবাদ যেটা আমরা হচ্ছে ইয়েতে পড়লাম, এই যে এইমাত্র পড়লাম। আর প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আমরা কোথায় পড়েছি? অ্যাক্টিভ, সক্রিয় পরিশোষণে। গুড, দেখছো? তাহলে এরকম নাম একই রকম থাকলেও ভুল করা যাবে না। ওকে, তাহলে আমাদের প্রস্বেদন ডিএনএ তে পড়ছো? আচ্ছা যাই হোক, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ওকে, তাহলে দেখো আমাদের 2টা টপিক পড়া মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা শ্বসনে চলে যাব, তার আগে আমরা কয়েকটা প্রয়োজনীয় শব্দ পড়বো। গুড, খনিজ লবণ পরিশোষণের কোথায় পড়েছো? সক্রিয়তে। ওকে, আচ্ছা তাহলে বুঝতে পারছো প্রস্বেদন থেকে কি পড়বা? সংজ্ঞা, টাইপ, পার্থক্য, আর হচ্ছে মতবাদে বিজ্ঞানীর নাম, কোন বিজ্ঞানী কোনটা দিয়েছেন সেটাই। এনাফ, থ্যাংক ইউ, সক্রিয়। আচ্ছা, এবার আমরা কয়েকটা প্রয়োজনীয় শব্দ পড়বো, এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ওকে, এখন খেয়াল করে শুনো। থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। আসো, কয়েকটি প্রয়োজনীয় শব্দ, প্রস্বেদনের প্রভাবকগুলো আপু আবার পরে পড়াবো, হ্যাঁ? কয়েকটি প্রয়োজনীয় শব্দ, আসো আসো। প্রথম সংজ্ঞাটা হচ্ছে অভিস্রবণ, হ্যাঁ। অভিস্রবণের ইংলিশ হচ্ছে অসমোসিস, এই ইংলিশ নামগুলো। তারপর আসবে ডিফিউশন বা ব্যাপন, আগে ব্যাপন পড়বা তারপর অভিস্রবণ পড়বা। ওকে, ব্যাপন জিনিসটা কি? ব্যাপন দিয়ে মনে রাখবা, যখন তোমাকে জাস্ট সংজ্ঞা চিনতে হবে আর কিচ্ছু না। তাহলে দেখো, ব্যাপন মানে বেশি থেকে কমের দিকে যাবে, ঠিক আছে? বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে দেখো, কোনো পদার্থের অধিকতর ঘন স্থান হতে কম ঘন স্থানের দিকে বিস্তার লাভের প্রক্রিয়া যেটা, সেটাই হচ্ছে তোমার ব্যাপন। ওকে, তাহলে তুমি বক দিয়ে মনে রাখবা, ঠিক আছে? বেশি থেকে কমের দিকে যদি যায় সেটাকে আমরা বলবো ব্যাপন বা ডিফিউশন। ক্লিয়ার সবাই? ওকে, সংজ্ঞা মনে রাখবা, অভিস্রবণও একরকম ব্যাপন, ঠিক আছে?
অভিস্রবণও একরকম ব্যাপন, কিন্তু কার ক্ষেত্রে? শুধুমাত্র দ্রাবকের ক্ষেত্রে। দ্রাবক মানে হচ্ছে পানি, বোঝা গেছে? অভিস্রবণও একরকম ব্যাপন শুধুমাত্র দ্রাবকের ক্ষেত্রে। তাহলে দ্রাবকও যখন এই বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ এটাও বক, বোঝা গেছে, তখন সেটাকে আমরা বলবো অভিস্রবণ। আর অভিস্রবণে এক্সট্রা একটা জিনিস থাকে, একটা ঝিল্লি দ্বারা দুইটা জিনিস পৃথক থাকে, বোঝা গেছে, দুইটা দ্রবণ পৃথক থাকে। আপুর সংজ্ঞা কথাটা কি বুঝছো? ব্যাপন মানে বেশি থেকে কম, বোঝা গেছে, বেশি থেকে কমের দিকে গেলে সেটা ব্যাপনের সংজ্ঞা। অভিস্রবণও কাইন্ড অফ ব্যাপন, কার ক্ষেত্রে? দ্রাবকের ক্ষেত্রে, শুধুমাত্র দ্রাবকের ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে কিন্তু না। ওকে, তাহলে যখন দ্রাবকের ক্ষেত্রে বেশি থেকে কমের দিকে যাবে এবং দুইটা দ্রবণের মাঝখানে একটা ঝিল্লি থাকবে, তখন আমরা সেটাকে বলবো অভিস্রবণের সংজ্ঞা। নাহলে আমরা দুটা সংজ্ঞাকে একই রকম বলে ফেলতে পারতাম, বুঝছো? ওকে, এই লেখাটা অনেকেই ভুল ভাবে, ঠিক আছে, অনেকেই এই জিনিসটা ভুল ভাবে, যেটা ভুল দেয়া, কারণ আমরা ছোটবেলায় পড়ছি অল্প থেকে বেশি মানে অভিস্রবণ, বেশি থেকে কম মানে ব্যাপন, কিন্তু বুঝতে হবে এটা দ্রাবকের ক্ষেত্রে বলেছে। ওকে, তাহলে মনে রাখবা অভিস্রবণ একরকম ব্যাপন, কিন্তু সেটা শুধুমাত্র দ্রাবকের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এটা হলো শ্বসন সালোক সংশ্লেষণ যে টপিকটা, এর আগে আমার পেজ নাম্বারটা তো এখানে নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, সেটা অভিস্রবণ। তাহলে এই দুইটা সংজ্ঞা ক্লিয়ার। এইবারে আসো অভিস্রবণিক চাপ। অভিস্রবণের ফলে যে চাপ হয় সেটা অভিস্রবণিক চাপ, এটার পড়ার দরকার নাই। ইম্পর্টেন্ট দেখো, প্লাজমোলাইসিস আর টার্জিডিটি। দেখো লাইসিস, আমি জীব প্রযুক্তিতে পড়াইছিলাম না, কোষ আমরা লাইসিস করে ডিএনএ বের করে নিয়ে আসি, তাহলে লাইসিস মানে কি? ভাঙা। আর প্লাজম মানে কি? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমকে যদি তুমি ভাঙো, তাহলে প্রোটোপ্লাজম কি সংকোচন হবে না প্রসারণ হবে? সংকোচন হবে। তাহলে প্লাজমোলাইসিসের আরেকটা নাম কি বলতো? প্রোটোপ্লাজম সংকোচন। ক্লিয়ার? তাহলে আমাকে এখন বলো, পানি যখন ভেতরে ঢুকবে মানে অন্ত অভিস্রবণ হবে, তখন প্রোটোপ্লাজম সংকুচিত হবে, নাকি পানি যখন বের হয়ে যাবে তখন প্রোটোপ্লাজম সংকুচিত হবে? বলো। হ্যাঁ, বৈষম্য ভেদ্য আর অর্ধভেদ্য একই, বুঝছো? বুঝছো? আচ্ছা, দ্রবণের ক্ষেত্রে কি হবে বুঝি নাই। তোমার দ্রবণের ক্ষেত্রে অল্প থেকে বেশির দিকে যাবে, ওইটার মাথায় আনার দরকার নাই, তাহলে ভুল হবে। তুমি এখানে আপু যা বলছি সেটাই মনে রাখবা, বেশি থেকে কম মানে ব্যাপন, বেশি থেকে কম মানে অভিস্রবণ। কার ক্ষেত্রে? শুধুমাত্র দ্রাবকের ক্ষেত্রে। শেষ, বেশি পেঁচালে বেশি ভুল হবে। ওকে, তাহলে এখন আসো বের হলে। গুড। তার মানে বহি অভিস্রবণের ফলে যেটা হয় সেটা হলো প্লাজমোলাইসিস, আর অন্ত অভিস্রবণের ফলে যেটা হয় সেটা হলো টার্জিডিটি। এরকম দুইটা থাকলে একটা মনে রাখতে হয়, তুমি অন্তটা মনে রাখবা, অন্ত অভিস্রবণের ফলে টার্জিডিটি হয়, এজন্য এটাকে তুমি অটো দিয়ে মনে রাখবা, অটো রিকশার অটো, অর্থাৎ অন্ত অভিস্রবণের ফলে টার্জিডিটি, তাহলে বহি অভিস্রবণের ফলে কি হবে? প্লাজমোলাইসিস। ক্লিয়ার? গুড, পানি বের হয়ে গেলে। ওকে, তাহলে প্লাজমোলাইসিস মানে বহি অভিস্রবণ, অন্ত অভিস্রবণ মানে টার্জিডিটি। গেল। এবারে আসো টার্গার প্রেসার বা স্ফীতিচাপ। টার্জিডিটির জন্য যে প্রেসার হয় সেটাই টার্গার প্রেসার, এটাও আমরা এমনি পারবো। লাস্ট আসো ইমবাইবিশন কাকে বলে। ইমবাইবিশন হচ্ছে কলয়েড জাতীয় যে পদার্থগুলা, কলয়েড ক্রিস্টালয়েড, এরকম কলয়েড কিছু পদার্থ আছে একটু বড় বড়, এই পদার্থগুলার যারা মানে এই পদার্থগুলা যখন তরল পদার্থ শোষণ করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে তোমার ইমবাইবিশন। ক্লিয়ার? তাহলে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের প্রক্রিয়াকে কি বলে? ইমবাইবিশন। আর যারা পানি শোষণ করে স্ফীত হয়, এই পদার্থগুলাকে কি বলে? হাইড্রোফিলিক পদার্থ, মানে পানি দ্বারা ওরা ফিল্ড হয়। ওকে, হাইড্রোফিলিক। আর যদি পানি বা পানি গ্রাহী, আর যদি পানি বিদ্বেষী হতো তাহলে সেটাকে বলা হতো হাইড্রোফোবিক। ওকে, এটা কোনগুলা নাম মনে রাখবা? আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন, নামগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই সংজ্ঞা থেকে অভিস্রবণ ব্যাপনের সংজ্ঞা পড়বা, দুইটা একই জিনিস, খালি অভিস্রবণের ক্ষেত্রে একটা ঝিল্লি থাকবে আর বেশি থেকে কম শুধু দ্রাবকের ক্ষেত্রে থাকবে। আর প্লাজমোলাইসিস আর টার্জিডিটির মধ্যে অটো দিয়ে মনে রাখবা, তাহলে প্লাজমোলাইসিসটা মনে থাকবে। আর ইমবাইবিশন হচ্ছে কলয়েডধর্মী পদার্থ, কোন কোন পদার্থের ইমবাইবিশন হয় সেগুলোকে হাইড্রোফিলিক পদার্থ বলে, নামগুলো লাগবে। শেষ। এখন আসো বাষ্পীভবন কাকে বলে, সংজ্ঞাটা পড়বা। উন্মুক্ত স্থান থেকে পানি বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে। ওকে, উন্মুক্ত স্থান মানে ধরো তুমি পানি গরম করলা, পানি বাষ্প হয়ে চলে যাচ্ছে, ওইটাই। ডান। এটা একটা ভৌত প্রক্রিয়া, এখানে কোনো প্রোটোপ্লাজম জড়িত থাকে না। তাহলে প্রস্বেদন আর বাষ্পীভবনের পার্থক্য যদি আসে, আশা করি আমার পড়ানোর কোনো দরকার নাই, কারণ প্রস্বেদন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া,
বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া এবং এই প্রস্বেদনটা পাতার তলে আর্দ্রতা দেখা যায়। পাতার দেখবা বৃষ্টি হলে পাতার নিচে ফোঁটা ফোঁটা পানি হয়ে থাকে না, পাতার তলে আর্দ্রতা দেখা যায়। বাষ্পীভবনে পাতার উপরিতলে তোমার শুষ্কতা দেখা যায়। এই জিনিসটা একটু মনে রাখবা, 3 নাম্বার পয়েন্টটা। ওকে, আর বাকি পয়েন্ট তোমরা পারবা, ঠিক আছে, দরকার নাই। তাহলে আমার চ্যাপ্টারের 2টা টপিক আজকে পড়ানো শেষ, একটা হচ্ছে খনিজ লবণ আর একটা হচ্ছে প্রস্বেদন। এখন আমরা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আজকে পড়বো সেটা হলো শ্বসন। ওকে, শ্বসন। আচ্ছা, এখন বলো বুঝেছো আমি যে সংজ্ঞাগুলো পড়েছি, সংজ্ঞাগুলো পড়েছো, বুঝেছো কিনা দেখো। অটো ইজ ইকুয়াল টু অটো রিক্সা ইজ ইকুয়াল টু অটো পাস, তাই না? আচ্ছা, আমি কমেন্টে দেখলাম। হ্যাঁ, আসো এখন আমরা শ্বসন করব। শ্বসন মানে হচ্ছে রেসপিরেশন। ওকে, আচ্ছা, হাইপারটনিক হাইপোটনিক না, এগুলো এত পড়ার দরকার নেই। যা যা পড়াচ্ছি অতটুকুই দেখো মনে থাকে কিনা। ওকে, এতটুকুই মনে থাকে না, অনেক সোজা জিনিস এই চ্যাপ্টার থেকে মনে থাকে না, বুঝছো? এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে শ্বসন। শ্বসন কোথায় হয়? আমরা জানি ফুসফুসে হয়। আর আমাদের এই গাছে কি ফুসফুস আছে না? তাহলে এখানে কোন শ্বসন হয়? এটা হচ্ছে কোষের ভেতরে যে শ্বসন হয় সেটাই হচ্ছে আমাদের শ্বসন। ওকে, আমরা এখন কোষের ভেতরে যে শ্বসন হবে, যে শ্বসনের কারণে আমাদের বডিতে এটিপি তৈরি হয়, আমরা সেই শ্বসন নিয়ে আলোচনা করব। ওকে, আসো আপু খুব দ্রুত এই পেজটা পড়াবো, একটু খেয়াল করে শোনো। শ্বসন একটা জারণ বিজারণ প্রক্রিয়ার সমষ্টি। আমি একটু জুম করে দেখাচ্ছি। শ্বসন হলো জারণ বিজারণ প্রক্রিয়ার একটা সমষ্টি। এবং শ্বসন কাকে বলে এটা লাগবে। রাসায়নিক প্রক্রিয়ায় এই যে স্থিতিশক্তি, মানে যখন কোষের মধ্যে শক্তিটা থাকে তখন হলো স্থিতিশক্তি, আর যখন এটিপি তৈরি হয় তখন ওটা হয় গতিশক্তি। তাহলে যেই প্রক্রিয়ায় জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি এই গতিশক্তিতে পরিণত হয় বা রাসায়নিক শক্তিতে পরিণত হয়, তাকে আমরা বলবো হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। কোথায় হয়? কোষের ভেতরে। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, গ্লুকোজ, অক্সিজেন আর পানি বিক্রিয়া তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি আর 36 এটিপি। তাহলে কয়টা এটিপি তৈরি হয় শ্বসন প্রক্রিয়া শেষে? 36টা এটিপি। ক্লিয়ার? 36টা এটিপি। তারপরে শ্বসন অঙ্গ, এই পেজে যা যা আছে, ঠিক আছে, এগুলা আমি এই পেজ থেকে আর পড়াবো না, এটা কম্পেনিয়ন বুকে তোমাদের খুব সুন্দর একটা ছক আছে, ওখান থেকে পড়াবো। এই দেখো, শ্বসন কি, এটা কম্পেনিয়ন বুক থেকে পড়বা। শ্বসন কি? একটা জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো, শক্তি রূপান্তরটা কি? রূপান্তর হচ্ছে সঞ্চিত স্থিতিশক্তি যখন রাসায়নিক শক্তিতে পরিণত হয়, সেটাই হচ্ছে তোমার শ্বসন। ওকে, কখন চলে? আমরা জানি সালোক সংশ্লেষণ কিন্তু সবসময় চলতে পারে না, কারণ সালোক সংশ্লেষণে কি দরকার হয়? আলোর দরকার হয়, তাই না? তাহলে শ্বসন কিন্তু দিনরাত 24 ঘন্টাই চলতে পারে, কারণ তুমি তোমার সাথে কল্পনা করো, তোমার বডিতে যদি শ্বসন না চলে তুমি মারা যাবে না। এই জন্য শ্বসন দিনরাত 24 ঘন্টা চলে। ওকে, এরপরে আসো, শ্বসনের প্রধান অঙ্গ কি? এটা খুবই ইম্পর্টেন্ট, কোষীয় সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। ওকে, এই দেখো, এটা যদি একটা কোষ হয়, এটা যদি মাইটোকন্ড্রিয়া হয়, তাহলে ওর ম্যাক্সিমাম বিক্রিয়া হবে সাইটোপ্লাজমে আর মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে। ওকে, শ্বসনিক বস্তু কোনগুলা? এইগুলা হচ্ছে শ্বসনিক বস্তু। এর মধ্যে প্রধান শ্বসনিক বস্তু কোনটা? কার্বোহাইড্রেট। ক্লিয়ার? শ্বসন কয় প্রকার? 2 প্রকার, একটা সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। অবাত, বাত মানে হচ্ছে বায়ু, বুঝা গেছে, বা অক্সিজেন। তাহলে যখন অক্সিজেনকে কাজে লাগায় শ্বসন হয় তখন সেটাকে বলবে সবাত শ্বসন, আর যখন অক্সিজেনকে কাজে না লাগিয়ে শ্বসন হয় তখন সেটাকে বলে অবাত শ্বসন। ক্লিয়ার? ওকে। শ্বসনের তাপমাত্রা কত? 0 থেকে 30 ডিগ্রি। আর অপটিমাম মানে কি? অপটিমাম মানে যেই তাপমাত্রার রেঞ্জে সবচেয়ে ভালো শ্বসনটা হয়, শ্বসন প্রক্রিয়ার হার সবচেয়ে ভালো থাকে, সেটা হচ্ছে অপটিমাম তাপমাত্রা। সেটা কত? 20 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর কমে কখন? যদি 0-র নিচে চলে যায় বা 45-এর উপরে তাপমাত্রা চলে যায়। তাহলে এই পেজটা খুব ভালো করে, মানে এই ছকটা যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে ওই পেজটা আর পড়ার দরকার নাই। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের শ্বসনের ফার্স্ট পেজ। এবারে আমরা প্রথমে সবাত করব, তারপরে অবাত শ্বসন করব। আমি একটু আগে বলছি সবাত শ্বসন মানে কি? যেটা অক্সিজেনের উপস্থিতিতে হয়। বুঝা গেছে? অক্সিজেনের উপস্থিতি বা অক্সিজেনকে কাজে লাগায় যে শ্বসনটা হয় সেটাই হলো সবাত শ্বসন। তাহলে তুমি এখান থেকে কি পড়বা? দেখো, আপু যা যা দাগাই দিচ্ছি শুধু সেগুলা দাগাও,
আর যেগুলো দাগানোর বাইরে মানে আমি দাগানোর বাইরে যা দাগানো অংশ সেগুলো শুধু পড়তে হবে। দেখো তাহলে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় যে শ্বসন প্রক্রিয়ায়, এবং শ্বসনিক বস্তুগুলা জারিত হয়ে যখন এগুলা তৈরি করে, শ্বসনিক বস্তু মানে ওই যে কার্বোহাইড্রেট এগুলা যা যা, এগুলাকে আমরা বলবো হচ্ছে সবাত শ্বসন। ক্লিয়ার? আচ্ছা, অধিকাংশ জীব মানে অনেকগুলো ব্যাকটেরিয়া, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী সবার ক্ষেত্রে যে শ্বসনটা হয় সেটা হলো সবাত শ্বসন। ওকে, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে যে শ্বসন হয় সেটাকে কি বলে বলতো? সবাত শ্বসন। ওকে, আচ্ছা এই গেল সংজ্ঞাটা পড়লাম। এবারে সবাত শ্বসনের কয়টা ধাপ? আগের বইয়ে সবাত শ্বসনের 3টা ধাপ ছিল। প্রথম ধাপের নাম ছিল গ্লাইকোলাইসিস, সেকেন্ড ধাপের নাম ছিল ক্রেবস চক্র, আর থার্ড ধাপের নাম ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম। এখন নতুন বইয়ের ক্ষেত্রে ওই গ্লাইকোলাইসিসের পরে যে ক্রেবস চক্রটা আছে ওটাকে আবার 2 ভাগ করছে, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি আর একটা হচ্ছে মূল ক্রেবস চক্র। বোঝা গেছে? তাহলে সবাত শ্বসন প্রক্রিয়ার কয়টা ধাপ মনে রাখবা? 4টা। কয়টা ধাপ? 4টা। এই ধাপের কোনটা কোথায় হয় এটা জানা তোমাদের জন্য খুবই ফরজ কাজ, কারণ এগুলা থেকে প্রশ্ন আসছে এবং ইনশাআল্লাহ যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে আবারও আসবে। বোঝা গেছে? তাহলে আমি আবার বলি, সবাত শ্বসন প্রক্রিয়া আগে কয় প্রকার ছিল? 3 প্রকার। তোমরা কম্পেনিয়ন বুকেও দেখবা হাসান স্যারের বইয়ে 3টাই দেয়া, কিন্তু নতুন অন্যান্য বইয়ে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তুমি 4 ভাগটাই মনে রাখবা। ওকে, সবাত শ্বসন প্রক্রিয়া 4 প্রকার। এখন আসো গ্লাইকোলাইসিস। প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। কোথায় হয় বলতো? কোষের সাইটোপ্লাজমে। আমি কি বলেছিলাম, এটা যদি একটা কোষ হয়, সাপোজ এই যেখানে দেখাই, এটা যদি একটা কোষ হয়, এক হলো সাইটোপ্লাজমে হবে আর একটা হলো মাইটোকন্ড্রিয়াতে হবে। তাহলে প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। ঠিক আছে, সিস দন্তস্ব লাস্টে। তাহলে ও কোথায় হবে? কোষের সাইটোপ্লাজমে। ওকে, এইটুক জানবা। এরপরে কি জানবা? দেখো এগুলা পড়ার কিন্তু টেকনিক আছে, তোমাকে কখনোই পরীক্ষার হলে প্রশ্ন করবে না গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তুমি ধাপগুলো দেখাও 10 নাম্বার, এরকম থাকবে কখনো? কখনোই থাকবে না। যেভাবে প্রশ্ন থাকবে সেইভাবে তুমি এখান থেকে পড়বা, তাহলে অনেক টাইম লাগবে, কিচ্ছু মনে রাখতে পারবা না। দেখো আচ্ছা, গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? তাহলে কোষের সাইটোপ্লাজমে। শেষ। গ্লাইকোলাইসিস কাকে বলে জানতে হবে। লাইসিস গ্লাইকো, গ্লাইকো মানে গ্লুকোজ, নট গ্লাইকোজেন। যেই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে, এটা খুবই ইম্পর্টেন্ট, এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, সেটাই হলো গ্লাইকোলাইসিস। ওকে, আবার বলি, এক অণু গ্লুকোজ, কারণ গ্লুকোজ কয়টা কার্বন বিশিষ্ট বলতো? C6, এই যে H12 এবং O6। তাহলে গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট বলো? 6 কার্বন বিশিষ্ট। তাহলে যেই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাহলে পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? যেহেতু 2 অণু হচ্ছে, বলো তো দেখি পারো কিনা? 3 কার্বন, C3। ঠিক আছে, C3 মানে 3 কার্বন বিশিষ্ট। বোঝা গেছে? আবার বলছি, গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। এটা সবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ। এখানে কি হয়? এক অণু গ্লুকোজ ভাঙে, তারপরে কি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। যেহেতু এক অণু ভেঙে 2 অণু হচ্ছে, তাহলে গ্লুকোজ যদি 6 কার্বন থাকে, পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট হবে? 3 কার্বন বিশিষ্ট। গুড, এটাকেই গ্লাইকোলাইসিস বলে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ। ঠিক আছে, গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ। ওকে, এটার 3টা নাম আছে, কিভাবে মনে রাখবা? দেখো আপু বলি, ইএমপি, গ্লাইকোলাইসিস ইএমপি বলে। ইএমপি মানে 3 জন বিজ্ঞানীর নাম অনুযায়ী, এমডেন, মেয়ারহফ এবং পার্নাস, এজন্য এটার একটা নাম ইএমপি। আবার এটা শ্বসনের সাধারণ গতিপথ। কেন? কারণ সবাত এবং অবাত দুইটারই কিন্তু তোমার প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। ওকে, আরেকটা বলা হয়, আমি বলেছি গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। তাহলে এটার আরেকটা নাম হবে সাইটোপ্লাজমীয় শ্বসন। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে বুঝতে পেরেছি এই প্যারাটা থেকে কতগুলো অবজেক্টিভ আসতে পারে। ওকে, আশা করি কারো কোনো কনফিউশন নাই। এইবারে তোমরা ছক চক্র সব বাদ দিয়ে, ছক চক্র সব বাদ দিয়ে এই পেজটায় চলে যাও, যেখানে মানে চক্র আর লেখাগুলা যেখানে শেষ হয়েছে। মনে রাখবা, লেখা কখনো এই চ্যাপ্টার থেকে পড়তে যাবে না। ওকে, লেখা এখান থেকে পড়তে যাবা না, আপু যেভাবে বলবো ভাবে। তাহলে দেখো, গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় কয়টা বিক্রিয়া আছে? 9টা। ওকে, কয়টা? 9টা। এই 9টা বিক্রিয়ার মধ্যে কোনগুলা একমুখী? এই 1, 3 এবং লাস্টেরটা মানে 1, 3, 9 নাম্বারটা, এই 3টা বিক্রিয়া হচ্ছে একমুখী, বাকিগুলা হচ্ছে দ্বিমুখী। আমি একটু পরে বিক্রিয়া পড়াবো, এখন না। ওকে, ডান।
এরপরে আসো লাস্ট লাইন, এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিট দুইটা এটিপি কি কি তৈরি হয় এগুলো একটু পড়ে নিবা, আপু একটু পরে এগুলো আমি আবার পড়াবো। এরপরে আসো এইখানে এই ছকটা একটু পড়বা, দেখো পরের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্ব এটা পড়বা। আরেকটা জিনিস হচ্ছে গ্লুকোনিওজেনেসিস কাকে বলে। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন, আর জেনেসিস মানে মানে যাই হোক তুমি এভাবে মনে রাখবা, গ্লুকোজ নিউ মানে নতুন ভাবে, জেনেসিস মানে তৈরি হওয়া। ওকে, তাহলে গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ তৈরি হওয়া, বোঝা গেছে। তাহলে গ্লাইকোলাইসিস যদি ভাঙন হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টা পথে গ্লুকোজ তৈরি হওয়াকে আমরা বলবো গ্লুকোজ নতুন ভাবে তৈরি হওয়া, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস। কোন কোন উদ্ভিদে গ্লুকোনিওজেনেসিস হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, ডান। এবার আসো গ্লাইকোলাইসিস আর ফটোলাইসিসের মধ্যে পার্থক্য, এটা জাস্ট আপু একটু দেখাই দেই। ফটোলাইসিস মানে ফটোলাইসিস অফ ওয়াটার, কোথায় হয়, সালোক সংশ্লেষণ। তাহলে গ্লাইকোলাইসিসের গুলো তো তুমি পারবা, জাস্ট ফটোলাইসিসের গুলো একটু মনে রাখবে, এটা যখন ফটোলাইসিস আপু পড়াবো তখন একটু দেখে নিবা। ওকে, ডান। এইবারে তাহলে দেখো প্রথম ধাপ আমি কি পড়ালাম, গ্লাইকোলাইসিস কোথায় হয়, কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসে কি হয়, এক অণু গ্লুকোজ ভাঙে, ভেঙে কিসে পরিণত হয়, দুই অণু পাইরুভিক অ্যাসিডে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন এই দুই অণু পাইরুভিক অ্যাসিড নিয়ে যে নতুন ধাপটা তৈরি হয় সেই ধাপের নামই হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ বা অক্সাইডেশন। এটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। অর্থাৎ এই কোষের, ধর এটা একটা কোষ, এটা হলো মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমে আমার গ্লাইকোলাইসিস হলো। এখন ম্যাট্রিক্সের ভিতরে গিয়ে যে প্রক্রিয়াটা হবে সেটাই আমার সেকেন্ড ধাপ, যার নাম পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশন, যেটা কোথায় হয় বলতো, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্লিয়ার, এতটুকু জানলেই এনাফ। এখান থেকে তোমরা জাস্ট একটা জিনিস দাগাও, এই যে এটা দাগাও, অ্যাসিটাইল কোয়ে যেটা, হ্যাঁ এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র মানে প্রথম ধাপ, আর ক্রেবস চক্র হলো তৃতীয় ধাপ, তাই না। দুইটার মধ্যে সংযোগকারী রাসায়নিক উপাদান। ওকে, রাসায়নিক উপাদান, বুঝতে পারছো। আবার বলি, গ্লাইকোলাইসিস হচ্ছে ফার্স্ট ধাপ, থার্ড ধাপ হচ্ছে ক্রেবস চক্র। দুইটা ধাপের মাঝখানে যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, এই যে পাইরুভিক অ্যাসিড থেকে এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হয়, এই যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এই যে অ্যাসিটাইল কোয়ে, এটাই ফার্স্ট ধাপ আর সেকেন্ড ধাপের মধ্যে মিল বা সংযোগ করে। যারা বুঝো নাই আবার আপু বলে দিচ্ছি, গ্লাইকোলাইসিস শেষে তুমি কয় অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলা, দুই অণু। পাইরুভিক অ্যাসিডকে এখন কি হবে, অক্সাইডেশন হবে। অক্সাইডেশন হলে কি তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে এই যে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। ওকে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এই অ্যাসিটাইল কোয়ে দিয়ে পরবর্তীতে কি হবে, তৃতীয় ধাপ হবে, যার নাম ক্রেবস চক্র। তার মানে অ্যাসিটাইল কোয়েটাই হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। ওকে, আগের বইয়ে দুইটা একসাথে করে দিয়েছিল, এখন এটাকে আলাদা একটা দ্বিতীয় ধাপ করেছে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে পাইরুভিক অ্যাসিড ভেঙে কিসে পরিণত হয়, এই যে অ্যান্সার হবে অ্যাসিটাইল কোয়ে। এই বিক্রিয়াটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। অ্যাসিটাইল কোয়েটা কি, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। ওকে, ডান। এইবারে আসো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপের নাম কি, ক্রেবস চক্র। তৃতীয় ধাপের নাম কি, ক্রেবস চক্র। কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এখন দেখো এই যে অ্যাসিটাইল কোয়েটা, ও কি করে, এত কিছু এখানে বোঝার দরকার নেই, জাস্ট একটা লাইন পড়ানোর জন্য আমি বুঝাচ্ছি। এই অ্যাসিটাইল কোয়েটা অ্যাসিটিক অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে মিলে যায়, বুঝছো, মিলে তোমার অনেক কিছু তৈরি করে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার পরে তৈরি হয়। এটাই হলো ক্রেবস চক্র। এখন একটা জিনিস দরকার, সেটা হলো এই যে অ্যাসিটাইল কোয়েটা, মানে ধরো এটা একটা এই যে এটা একটা মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ এটা হলো ওই যে ক্রিস্টি যেটা বলে আর কি ওটা। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যাসিটাইল কোয়ে আসলো, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে জিনিসটা ছিল সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটাইল কোয়ে এসে ও অনেক কিছু মিলে তৈরি করলো হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড, এরকম কিছু একটা ছিল। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আগেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ছিল, তাই না। এই জন্য এটাকে বলা হয় আবাসিক অণু। জাস্ট এতটুকু জানলেই হবে। ম্যাট্রিক্সে আগে থেকেই স্থায়ী অবস্থানের কারণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু, মানে ওই জায়গাতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আগেই ছিল, বুঝছো। আবার বলতেছি, ক্রেবস চক্র, হ্যাঁ ক্রেবস চক্রের শুরুতে কি হয়, অ্যাসিটাইল কোয়ে যেটা তৈরি হয়েছিল
সেটা ম্যাট্রিক্সে গিয়ে প্রবেশ করে। ম্যাট্রিক্সে আগে থেকে কে বসেছিল? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, দুইটা মিলে পরবর্তীতে সাইট্রিক অ্যাসিড তৈরি করে, এই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু। ওকে, ডান। তাহলে এই গেল আমার তৃতীয় ধাপ ক্রেবস চক্র, যেটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্লিয়ার? রিয়াকশন গুলো আমি পরে পড়াবো আপু, এটা একটু শেষ করো, মানে মুখস্থ জিনিস পরে রিয়াকশন। আসো, তাহলে এই ছিল আমার গ্লাইকোলাইসিস, আচ্ছা, এবং ক্রেবস চক্র। তাহলে দেখো সবাত শ্বসনের ধাপ কয়টা? টোটাল 4টা। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। কি হয়? গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, শেষ। সেকেন্ড ধাপ পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশন, কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে, কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। অ্যাসিটাইল কোয়ে কোথায় প্রবেশ করে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গিয়ে আবার মানে ওখানে আবার যায়, যাওয়ার পরে তৈরি করে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আগে থেকেই থাকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 3টা ধাপ গেল। ওকে, এই 3টা ধাপে খেয়াল করে শোনো, 3টা ধাপে কিছু NADH2 এবং কিছু FADH2 তৈরি হয়। ওকে, এগুলোকে এটিপিতে রূপান্তর করার প্রয়োজন হয়। এই এটিপিতে রূপান্তর করে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নাম হলো আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ক্লিয়ার? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা কোথায় হয়? এটা হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, ETC, ইনার মেমব্রেনে। ওকে, জাস্ট এতটুকু জানলেই হবে। ক্লিয়ার? আরেকটা জিনিস, এই যে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য, এটা তোমরা সবাই পারবে। এই যে দেখো, গ্লাইকোলাইসিস সবাতের প্রথম ধাপ, এটা ক্রেবস চক্র হচ্ছে সবাত শ্বসনের তৃতীয় ধাপ। গ্লাইকোলাইসিস কোথায় বলবা? কোষের সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তারপরে গ্লাইকোলাইসিসে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক কম, উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে, এখানে সম্পূর্ণ জারণ ঘটে। গ্লাইকোলাইসিসের আরেকটা নাম EMP পাথওয়ে, এটার নাম সাইট্রিক অ্যাসিড চক্র বা TCA চক্র। আমি জানি অনেকেরই এখন মাথা ঘুরায় গেছে, তাই না? আমি এখন একটু ক্লিয়ার করে দেই, এই ছবিটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে ছকটা আছে, এখানে একটু চলে যাও, এর আগের পেজে যা আছে যে ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা একটু নিজেরা পড়ে নিবা। শ্বসনিক বস্তু, এখানেও আপুর বোঝানোর কিছু নাই। এখন আসো এই এটিপির হিসাবটা আপু পড়াই, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। একটু মাথাটা ঠান্ডা করো। আমরা জানি শ্বসন 2 প্রকার, একটা সবাত শ্বসন, আরেকটা অবাত শ্বসন। আপুর সাথে সাথে, সবাত শ্বসনের প্রথম ধাপ কি ছিল? গ্লাইকোলাইসিস। ওকে, কোথায় হয় বলতো? কোষের সাইটোপ্লাজমে। সেকেন্ড ধাপ কি ছিল? পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশন, কোথায় হয় বলতো? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। থার্ড ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সেই হয়। কি নাম থার্ড ধাপের? ক্রেবস চক্র। ওকে, আর লাস্টের ধাপটা কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। বোঝা গেছে? তাহলে এই ছকটা তোমাদের বই যদি না মিলে, আপুর ছকটা খেয়াল করো, তাহলেই হবে। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপের নাম পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশন, তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র, চতুর্থ ধাপের নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম। ওকে, পুরো সবাত শ্বসন শেষে টোটাল কয়টা এটিপি তৈরি হয়? দেখো, 36 এটিপি। কয়টা? 36টা এটিপি। ওকে, এখন দেখো এখান থেকে তোমার কিভাবে অবজেক্টিভ আসবে। এই এটিপির হিসাব তোমার জীবনেও আসবে না, কিন্তু আপু যাতে তোমাদের প্রবলেম না হয় একটু বলে দেই, একটু দেখো, খেয়াল করে শোনো। এই যে তোমাদের বইয়ে, একটু দাঁড়াও, এই যে তোমাদের গ্লাইকোলাইসিসের ছকটা ছিল না, যেটা তোমরা বলতেছিলে যে ছকটা লাগবে কিনা, এখান থেকে আমি একটু এটিপির হিসাবটা দেখাই, খেয়াল করে শোনো। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ, এক অণু গ্লুকোজ, এই যে দেখো, এক অণু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট ভেঙে তোমার এক অণু পাইরুভিক অ্যাসিড, আবার এক অণু পাইরুভিক অ্যাসিড, মানে এখানে দেখায় নাই, এখান থেকেও এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে তোমাকে প্রশ্ন আসবে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? 2 অণু। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন এটিপির হিসাবটা আপু পড়াচ্ছি। এই গ্লুকোজ থেকে এই এতটুক পর্যন্ত যখন আসবে, তখন এই এটিপিটা খরচ হবে, এই এটিপিটা খরচ হবে। তাহলে কয়টা এটিপি খরচ হয়? 2 এটিপি। ওকে, কয় এটিপি খরচ হচ্ছে? 2 এটিপি। আর এখান থেকে যখন নিচ পর্যন্ত আসবে, তখন এখানে 2টা এটিপি তৈরি হয়, আবার এই সাইডেও সেম হবে, 2টা এটিপি তৈরি হয়। তাহলে 4টে এটিপি, ঠিক আছে, তৈরি হলো। এই 4 থেকে 2টা এটিপি বিয়োগ দিলে কত থাকে? 2 এটিপি। বুঝছো?
ওকে, আর এখানে একটা NADH2 আছে, এখানে একটা এই সাইডে আরেকটা NADH2 থাকবে, দুইটা NADH2। তাহলে এখন আবার সেই ছকে চলে আসো, আমি বুঝাই দিই। দেখো এই যে দেখো, এই যে গ্লাইকোলাইসিসে নিজে নিজে নগদে তৈরি হয়েছে দুইটা এটিপি। ওকে, জাস্ট এটা মনে রাখো। আর NADH2 তৈরি হয়েছে কয়টা বলো তো? দুইটা। একটু ক্লিয়ার? আচ্ছা, এই এটিপি সরাসরি তোমার হিসাবে চলে যাবে, দুই এটিপি, বুঝছো? আর এই যে NADH2টা, এটা মনে রাখবা কিভাবে? দেখো, আমরা নগদ টাকা বলি একটা, আর কার্ডের মধ্যে টাকা থাকলে সেই টাকাকে ভাঙানো লাগে, তাই না? তো ধরো এই NADH2টাকে ATP তে রূপান্তর করবে কে? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বুঝছো? তাহলে এই দুই NADH2 থেকে কয়টা এটিপি তৈরি হবে? 4টা এটিপি, কখনোই 6টা না। একটা জিনিস মনে রাখবা, এক NADH2 সমান 3 এটিপি, এক NADH2 সমান 3 এটিপি। ক্লিয়ার? কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা যেহেতু একটা কোষের সাইটোপ্লাজমে হচ্ছে, এজন্য এখানে এক NADH2 সমান হবে 2 এটিপি। তাহলে 2 NADH2 সমান কত এটিপি? 4 এটিপি। ওকে, আমি বলি, আচ্ছা আবার বলতেছি, দেখো গ্লাইকোলাইসিস যে চক্রটা আছে, হ্যাঁ চক্র তো তোমার দরকার নাই, তোমার যে জিনিসটা লাগবে সেটা খেয়াল করে শোনো। প্রথমে দুইটা এটিপি, উপরে দুইটা এটিপি খরচ হয়, নিচে 4টা এটিপি তৈরি হয়। 4টা থেকে দুইটা বাদ দিলে থাকে কত? 2। আর NADH2 তৈরি হয় হচ্ছে দুইটা। এক NADH2 সমান নরমালি 3 এটিপি হলেও গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা যেহেতু সাইটোপ্লাজমে হয়, সেহেতু দুইটা NADH2 থেকে তৈরি হবে হচ্ছে 4টা এটিপি। ওকে, তাহলে 2 + 4 = হচ্ছে 6। তার মানে গ্লাইকোলাইসিস শেষে টোটাল এটিপি কয়টা? 6টা। ওকে, এখন বুঝছো কিনা আপুকে একটু বলো, এখন বুঝছো কিনা একটু দেখো, একটু খেয়াল করে বলো এখন বুঝছো কিনা। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, যেটা সাইটোপ্লাজমে হয়, তাহলে দুইটা এটিপি তৈরি হয় এবং দুইটা NADH2 তৈরি হয়। এটিপি নগদে সর্বমোট এটিপিতে চলে যাবে, আর এই দুইটা NADH2 থেকে 4টা এটিপি তৈরি হয়। ওকে, এবার আসো পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশন, সেকেন্ড ধাপে আসো। প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। সেকেন্ড ধাপের নাম কি? পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশন। পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশনে কি তৈরি হবে? জাস্ট দুইটা NADH2 তৈরি হবে। এই দুইটা NADH2 থেকে কয়টা এটিপি তৈরি হবে? ইটিসি থেকে আমি বলেছি, ইটিসির কাজ হচ্ছে NADH2 এবং FADH2 কে এটিপি তে রূপান্তর করা। আবার বলছি, ইটিসির একটাই কাজ, এই যে NADH2 এবং FADH2 গুলো তৈরি হচ্ছে, এগুলাকে এটিপি তে রূপান্তরিত করা। ওকে, আর একটা NADH2 সমান 3 এটিপি, একটা FADH2 সমান 2 এটিপি, এটা সবাই আশা করি জানো। কিন্তু সাইটোপ্লাজমের ক্ষেত্রে যেহেতু অক্সাইডেশন ওরকম, মানে অক্সিজেন ওরকম নাই, সেহেতু 6টার জায়গায় 4টা এটিপি তৈরি হয়। এজন্য গ্লাইকোলাইসিসের দুইটা NADH2 থেকে এখানে 4টা এটিপি তৈরি হয়েছে। এই যে 6টার জায়গায় 4টা হয়েছে, এজন্যই 38টা কমে 36টা এটিপি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে দুইটা NADH2 থেকে, এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এখানে এটিপি কয়টা হবে? 6টা, তাহলে 6 এটিপি। ক্লিয়ার? এবার আসো ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে দেখো 6টা NADH2, দুইটা FADH2 এবং দুইটা এটিপি, এগুলো তোমাদের লাগবে না, জাস্ট আপু একটু দেখাই দিচ্ছি। 6টা NADH2 সমান 18টা এটিপি, দুইটা FADH2 সমান 4 এটিপি, আর দুইটা এটিপি নগদে 2 এটিপি। তাহলে এই টোটাল মিলে এখানে হচ্ছে 18 + 2 আর 4 = হচ্ছে 24টা এটিপি। তাহলে এই 24টা এটিপি, এই 6টা এটিপি আর এই 6টা এটিপি মিলে মোট 36টা এটিপি। এখন দেখো, যারা কিছুই বুঝো নাই আপু, এখন একবার ফাইনালি বলতেছি, তুমি কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে এটা খালি একটু দেখে নাও, তাহলেই হবে। একটু খেয়াল করে শোনো। আমরা শ্বসন করেছি 2 প্রকার, আমি পুরাটা কিন্তু এখন বলবো। শ্বসন 2 প্রকার, একটা সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। অক্সিজেনের উপস্থিতিতে হলে সবাত। ওকে, সবাতের কয়টা ধাপ? 4টা ধাপ। প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। কোথায় হয়? সাইটোপ্লাজমে। সেকেন্ড ধাপের নাম পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশন। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র, তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র, কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। আর লাস্ট ধাপের নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। এতটুকু ক্লিয়ার? এখান থেকে একটা প্রশ্ন আসবে যে কোথায় হয়, শেষ। এরপরে তোমাকে প্রশ্ন করবে সবাত শ্বসন শেষে টোটাল এটিপি কয়টা তৈরি হয়? অ্যানসার কি হবে বলো? 36টা এটিপি। সবাত শ্বসন শেষে টোটাল এটিপি কয়টা তৈরি হয়? 36টা। গেল, ডান। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে গ্লাইকোলাইসিস শেষে টোটাল এটিপি কয়টা হয়?
গ্লাইকোলাইসিস শেষে টোটাল এটিপি তৈরি হয় হচ্ছে 6টা। কয়টা? 6টা। কেন 6টা? এই যে দেখো, 2টা এটিপি নগদে তৈরি হচ্ছে, আর 2টা NADH2 থেকে যেখানে 6টা এটিপি হওয়ার কথা সেখানে 4টা এটিপি হচ্ছে। এই জন্য 2 + 4 = হচ্ছে 6। ওকে, এই যে কেন হয় এখানে ব্যাখ্যা দেয়া আছে, সাইটোপ্লাজমে এটিপি হারিয়ে FADH2 তে পরিণত হয়, এই জন্য। ঠিক আছে, এটা একটু পড়ে নিও। গেল, পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশনে কয়টা এটিপি তৈরি হয়? যেহেতু 2টা NADH2 তৈরি হয়, সেটা হলো 6টা এটিপি। তাহলে এই 6 প্লাস এই 6 = 12টা এটিপি তৈরি হয়ে গেল। ওকে, আর দরকার কয়টা? আমাদের 36টা বানানোর জন্য আর যতটা দরকার সেটা কোথায় তৈরি হবে? এই যে ক্রেবস চক্রে। তাহলে ক্রেবস চক্রের এই 6টা NADH2 থেকে 18টা এটিপি, 2টা থেকে ব্লা ব্লা ব্লা, এগুলো কোনো কিছুর দরকার নাই। মেইনলি তোমাকে জানতে হবে যে মূল ক্রেবস চক্রে কয়টা এটিপি তৈরি হয়। উত্তরটা হচ্ছে তোমার 24টা। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। ওকে, এইবারে দেখো, তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে, ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটিপি তৈরি হয় কটা? উত্তর হলো 32টা। 4টা কমে 32টা। বোঝা গেছে কেন? কারণ এই 2 এটিপি নিজেই তৈরি হয়, এই 2 এটিপি নিজেই তৈরি হয়। এখন এত প্যাচ মনে রাখার থেকে তুমি জাস্ট মনে রাখবা সবাত শ্বসন শেষে টোটাল এটিপি কয়টা? 36। গ্লাইকোলাইসিস শেষে টোটাল এটিপি কয়টা? 6। পাইরুভিক অ্যাসিডের অক্সাইডেশনে কয়টা এটিপি তৈরি হয়? 6। মূল ক্রেবস চক্রে কয়টা এটিপি তৈরি হয়? 24। আর ইটিসি চলাকালীন কয়টা এটিপি তৈরি হয়? 32। এই 5টা সংখ্যা একটু কষ্ট করে মনে রাখবা। ওকে, শেষ। তারপরে আসো, দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে 1 মোল গ্লুকোজকে পোড়ালে, তুমি যদি 1 মোল গ্লুকোজকে পোড়াও কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় বলো তো? 686। এই লাইনটা একটু বুঝো। 1 মোল গ্লুকোজকে পোড়ালে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, কিন্তু আমরা এত কিলো ক্যালোরি শক্তি আসলে পাই না, পুরোটাই খরচ হয়ে যায় বা অপচয় হয়ে যায়। এই জন্য আমরা যতটুকু কার্যকরী শক্তি পাই সেটা হলো 380 কিলো ক্যালোরি। ওকে, পাওয়ার কথা 686, কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে পাবো কতটা? মাত্র 380 কিলো ক্যালোরি। বুঝছো? এই জিনিসটা একটু মনে রাখবা। আর একটা হচ্ছে এই জন্য কার্যক্ষমতা কতটুকু? 55.4%। 55.4%। ওকে, ডান। আর কিছু এখান থেকে লাগবে না। এরপরে আসো অবাত শ্বসন। অবাত মানে কি? এখানে অক্সিজেনের দরকার হয় না। এখানে অক্সিজেনের দরকার হয় না বলতে অক্সিজেন কাজে লাগে না। হ্যাঁ, তোমাকে যেটা পড়তে হবে, অবাত শ্বসনের 2টা ধাপ আছে। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, আমরা আগেই পড়েছি, যেটা সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ। তাহলে এটা ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপের নামটা কি? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। কেউ কাজে লাগাতে পারে না, এজন্য পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ হবে না। অসম্পূর্ণ জারণ হয়ে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড থেকে হয় ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড, যে কোনো একটা। অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল, অথবা এখানে আসে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বুঝছো? তাহলে এখানে তুমি কয় অণু এটিপি পাবা? সবাত শ্বসন শেষে তুমি পেয়েছিলা 36 এটিপি, তাই না? আর এই গ্লাইকোলাইসিস মানে অবাত শ্বসনে তুমি পাবা মাত্র 2 অণু এটিপি। ওকে, এটা 2টা ভাগ, এটা 2 অণু এটিপি। ওকে, ডান। ইটিসির বাহক হচ্ছে, যদি দাগিয়ে দেই তাহলে লাগবে, না হলে ইটিসির ওগুলো আমি পরে আবার পড়াই দিব না। ওকে, আচ্ছা, সব লাগবে না। এবারে লাস্ট যে একটা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু দেখাই দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইটিসিতে 32 কেন? আচ্ছা, আপু একটু পরে বুঝাই দিচ্ছি। দেখো, প্রকৃত কোষী এবং আদিকোষী জীবে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রকৃত কোষী এবং আদিকোষী জীবে শ্বসনের স্থান মানে কোথায় হয়? প্রকৃত কোষ মানে কি? যার মাইটোকন্ড্রিয়া আছে এবং যে একটা প্রকৃত কোষ, ইউক্যারিওসাইট, তাই না? প্রকৃত কোষের সাইটোপ্লাজমে কি হবে? গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশন, তাই না? গ্লাইকোলাইসিস হবে জানি। আর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে কি হবে? পাইরুভিক অ্যাসিড অক্সাইডেশন এবং ক্রেবস চক্র। আর মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে কি হবে? ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা তোমাকে আমি একটু আগেই পড়াইছি, এত অনেকবার বলেছি। আদি কোষে কোনো মাইটোকন্ড্রিয়া নাই, এই জন্য ওর ম্যাক্সিমাম বিক্রিয়া হবে সাইটোপ্লাজমে। কোথায়? গ্লাইকোলাইসিসে, গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন অথবা ক্রেবস চক্র। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাও সাইটোপ্লাজমে হবে, বাট সেটা প্লাজমা মেমব্রেনের ভেতরের তলে, প্লাজমা মেমব্রেনের ভেতরের তলে। ওকে, ডান। তাহলে এই জিনিসটা একটু পড়ে নিবা। এরপরে তোমাদের অবাত শ্বসন ও ফার্মেন্টেশনের পার্থক্য আছে, এগুলার বলার নাই। শ্বসনিক হারটা একটু পড়বা, ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার এবং ওলিক অ্যাসিডের শ্বসনিক হারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 1.33 আর 0.71।
আর অবাধ শ্বসনের যে এই যে তোমাদের কি বলে ব্যবহার, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এনজাইম লাগবে। হ্যাঁ, এনজাইমটা আমি যেদিন হচ্ছে ওই যে লাস্ট চ্যাপ্টার লাস্ট পয়েন্টটা পড়াবো সালোক সংশ্লেষণ, তখন বুঝাই দিব। আজকে জাস্ট একটা জিনিস একটু বলে দেই, তারপর আমি আবার এটিপিতে একটু বলাই দিব। দাঁড়াও, এই যে দেখো, হ্যাঁ, এনজাইম মনে রাখার উপায় কি দেখো, যখন কোনো বিক্রিয়ার মধ্যে তুমি দেখবা ফসফেট যুক্ত হয় তখন এনজাইমের নাম হবে কাইনেস। ওকে, যখন কোনো বিক্রিয়াতে ফসফেট যুক্ত হবে কোনো বিক্রিয়ার মধ্যে দেখবা তখন এনজাইমের নাম হবে কাইনেস। যখন কোনো বিক্রিয়া জারণ বিজারণ বা NADH2 হয় তখন উৎপন্ন এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেস। যখন কোনো এনজাইমে কার্বন ডাই অক্সাইড নিয়ে কাজ করবে তখন এনজাইমের নাম হবে কার্বক্সিলেজ। এই তিনটা একটু মনে রাখবা, এটা আমি সালোক সংশ্লেষণ পড়ানোর সময় আরো ভালো করে বুঝাই দিব। এখন যাদের একটু কনফিউশন ছিল, আবার আপু একটু বলি, দেখো তোমরা বলতেছো সর্বমোট এটিপি কি 36 না 38 দাগাবা? 36টা দাগাবা। আগে 38 ছিল, এখন 36 মনু, ঠিক আছে? তাহলে সর্বমোট ইটিপি হলো 36। ওকে, ইটিসিতে কেন 32টা যারা বলেছিলা, দেখো আমি বলেছি ইটিসির কাজ কি, এই তিনটা ধাপে, এই যে প্রথম তিনটা ধাপে যে NADH2 বা FADH2 গুলো তৈরি হয়, হ্যাঁ, এগুলোকে এটিপিতে রূপান্তর করাই হলো ইটিসির কাজ। ওকে, ইটিসির কাজ হলো NADH2 এবং FADH2 গুলোকে এটিপিতে রূপান্তর করা, বুঝছো? তাহলে এই গ্লাইকোলাইসিসের এই যে 2 অণু এটিপি, ও তো নিজে নিজেই তৈরি হয়ে গেছে, ও কি ইটিসি থেকে আবার তৈরি হবে? হবে না। আবার ক্রেবস চক্রের যে 2 অণু এটিপি, ও তো নিজে নিজে এখানে তৈরি হয়েছে, ওকে এখানে কি আবার তৈরি হবে? হবে না। তাহলে এই যে 2 অণু আর এই 2 অণু মোট 4 অণু এটিপি যে কমে গেল, এজন্যই ইটিসিতে 36 কমে 32 হলো। বুঝছো কিনা বলো? NADH2 আর FADH2 গুলো হচ্ছে ক্রেডিট কার্ডের মতো, নগদ টাকা হলো এটিপি, আর যখন সেই টাকাটা কোনো ক্রেডিট কার্ডের মধ্যে থাকে সেটা হলো NADH2 বা FADH2। এগুলোকে ভাঙলে আমরা এটিপি পাবো, এবং কোথায় ভাঙবো বলো তো? ভাঙবো হলো ইটিসিতে। বুঝছো কিনা বলো? প্রভাবকগুলো আমি হচ্ছে সালোক সংশ্লেষণের সাথে পড়াবো, বুঝছো? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে আপুকে বলো। এই ছকটা থেকে এভাবেই প্রশ্ন আসবে, আমি যেগুলো বলেছি সেগুলো, আর কিছু বৈশিষ্ট্য তোমাদের নতুন বা এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়েছে। অবাধ শ্বসন আর ফার্মেন্টেশনের পার্থক্য লাগবে। ইয়েস, এখানে অবাধ শ্বসন আর ফার্মেন্টেশনের এই যে পার্থক্য, যেটা এই যে 100% ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই দিই। তাও দেখো, অবাধ শ্বসনটা কোথায় ঘটে? ক্লিয়ার? ওকে, অবাধ শ্বসন ঘটে হচ্ছে জীবিত কোষের ভেতরে, আমরা তো বলেই দিছি কোষের ভেতরে। ফার্মেন্টেশন বা গাজন ঘটে জীবিত কোষের বাইরে। অবাধ শ্বসন কোথায় হয়? উচ্চ শ্রেণীর উদ্ভিদে। আর ফার্মেন্টেশন তোমার যেটা, এটা খুবই পচা একটা প্রক্রিয়া, তাই না? এই জন্য এটা কাদের ঘটে? শুধুমাত্র ছত্রাক ও ব্যাকটেরিয়া যারা, ওদের মধ্যে। আর অবাধ শোষণে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ফার্মেন্টেশন তরল মাধ্যম। ওই যে আমরা পড়তাম না ছোটবেলায় যে ওই যে মদ অ্যালকোহল রেখে দেয় তরল মাধ্যম, তো এটা মনে রাখবা যে একটা তরল মাধ্যমের প্রয়োজন হয়। তারপরে দেখো এখানে সরাসরি এনজাইমগুলো অংশগ্রহণ করে, এগুলা কোষের বাইরে নিঃসৃত অংশগ্রহণ করে। মানে ফার্মেন্টেশনের সব পয়েন্ট হচ্ছে পচা পচা। ওকে, আর এনজাইমের নামটা ইম্পর্টেন্ট, জাইমেজ নামক এনজাইম ব্যবহৃত, আর এখানে কার্বক্সিলেজ আর ডিহাইড্রোজিনেস। ওকে, আর গুলো একটু দেখে নিও, এখানে আপুর আর বলার কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে এটা আরেকটা কি জানি আমাকে বললা তোমরা, প্রশ্নটা হারাই ফেলছি, একটু দাঁড়াও তো দেখতেছি। ও আচ্ছা, তোমরা বলছো 380 কিলো ক্যালোরি, না তো এই যে দেখো 360 কিলো ক্যালোরি। একটা এটিপি থেকে তোমার 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, বুঝছো? তাহলে 36টা এটিপি থেকে 360 কিলো ক্যালোরি শক্তি তুমি পাবা, 380 না, বুঝছো? আর অবাধ শোষণে 2টা এটিপি, তাহলে কয় কিলো ক্যালোরি? 20 কিলো ক্যালোরি। ওকে ওকে, আচ্ছা, তাহলে এইটুকু কি? হ্যাঁ, আমি জানি এটিপির হিসাবটা পড়ালে তোমাদের মাথা একটু গরম হয়ে যায়, তারপর আমি ইচ্ছা করে পড়াইছি, কারণ এখান থেকে প্রশ্ন আসে, বুঝছো, এই জন্য। ওকে, আচ্ছা, তাহলে এটা মনে থাকবে। আপু একটু আরেকবার বলে দিই, দেখো 1 মোল গ্লুকোজকে পোড়ালে, তোমার যদি প্রশ্ন আসে যে তুমি 1 মোল গ্লুকোজকে পোড়াবা কত কিলো ক্যালোরি শক্তি পাবা, অ্যান্সার হবে 686। কিন্তু তুমি কতটুকু পাও? মাত্র 380। বোঝা গেছে? আর বাকিটা নষ্ট হয়ে যায়। তারপর যদি তোমাকে এইভাবে প্রশ্ন করে যে 36টা এটিপি থেকে তুমি কয়টা কিলো ক্যালোরি পাবা, তখন অ্যান্সার তুমি দাগাবা 360 কিলো ক্যালোরি। আর কর্মক্ষমতা কত? 55.4%। ওকে
ওকে, প্রভাবক পড়া লাগবে আপু, প্রভাবক আমি সালোক সংশ্লেষণের সাথে পড়াবো, আজকে তো সব পড়ানো যাবে না। ওকে, হ্যাঁ, ইটিসিটা হচ্ছে তোমার এটিএম বুথের মতো। ওকে, এটিপি হচ্ছে নগদ টাকা, আর NADH2 FADH2 হচ্ছে তোমার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেগুলো তুমি ইটিসিতে নিয়ে যাবা, অর্থাৎ একটা এটিএম বুথে নিয়ে যাবা, নিয়ে গেলে ওরা তোমাকে নগদ টাকা দেবে, অর্থাৎ এটিপিতে রূপান্তর করে দেবে। ক্লিয়ার? ওকে, এই শেষ। তাহলে এগুলাই ছিল আজকে আমাদের মোট পড়ানোর জিনিসপত্র, আশা করি বুঝছো। এটিপির হিসাব বা যে কোনো কিছু নিয়ে, মানে আপু যেগুলো পড়িয়েছি এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপুকে জানাবা। হ্যাঁ, আর কালকে তোমাদের এগুলোর উপর পরীক্ষা হবে, শুধুমাত্র এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ওকে, না ফুল চ্যাপ্টার না, কালকে আমি আজকে যা পড়িয়েছি এখান থেকেই প্রশ্ন আসবে, সালোক সংশ্লেষণ আসবে না এবং প্রভাবকও আসবে না। ওকে, আর যে পার্থক্য কিছু আছে এগুলো আমি আপলোড দিয়ে দিব, ওগুলো একটু পড়ে নিবা, মেইন পার্থক্যগুলো আপু পড়িয়ে দিয়েছি, ওগুলো আজকে পড়ালাম না। ওকে, ডান, ঠিক আছে। না, ইটিসি থেকে যেগুলো দাগানো ওগুলো তো আপনি বলেই দিছি, ইটিসি কোথায় হয়, তারপর ইলেকট্রনের শেষ গ্রহিতাকে ওগুলো যখন দাগানো অংশ আপলোড দিবা পেয়ে যাবা, ওগুলো থেকে বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ। ওকে, আচ্ছা, এবার আমি একটু বলি, এই চ্যাপ্টারে এই যে আমি আজকে যা পড়ালাম এবং আমি যখন দাগানো অংশ আপলোড দিব, ওখানে যে অংশগুলো দাগানো থাকবে শুধু অতটুকু পড়লেই হবে, এর বাইরে পড়লে আরো মাথা হ্যাং হয়ে যাবে। বোঝা গেছে? কমন জিনিস কখনোই ভুল করা যাবে না, যেমন শ্বসন প্রক্রিয়া কয়টা এটিপি তৈরি হয়, শ্বসন প্রক্রিয়ার কোনটা কোথায় হয়, তারপরে হচ্ছে পার্থক্যের ছক, তারপরে সংজ্ঞা, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ইম্পর্টেন্ট সংখ্যা, এই জিনিসগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, ভালো থাকো তোমরা, আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা যদি কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, আশা করি। আর হচ্ছে ওই চ্যাপ্টারটা আরেকবার ইনশাআল্লাহ, মানে এই চ্যাপ্টারের বাকি অংশটা খুব শীঘ্রই নেওয়া হবে, সুতরাং মানে আজকে যা পড়িয়েছো ওটা ভালো করে পড়ে ফেলো। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।